ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস অ্যাগেইন। আমরা একটু নিশ্চিত করব যে স্পষ্টরূপে আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, এবং তোমাদের যে স্ক্রিনটা এটা রেশিও ঠিক আছে কিনা একটু দ্রুত বলবো, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। ঠিক আছে? ওকে, একজন বলতেছো ভিডিও নাই, বাকি সবাই বলতেছে ঠিক আছে, তার মানে ওয়েবে ঠিক আছে। ফেসবুকেও বলতেছো যে ঠিক আছে, দ্যাটস ভেরি নাইস। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। ওকে, আমি জাস্ট আর 30 সেকেন্ডস সময় নিব। উইদিন 30 সেকেন্ডস একটু জয়েন করে ফেলবে, তারপর আমরা যেখান থেকে শুরু করার আমরা শুরু করে দেব। ঠিক আছে? সো আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপিকের নাম হচ্ছে গ্রাফ চার্ট। ঠিক আছে? এন্ড এই গ্রাফ চার্ট টপিকে আমাদের মার্কস হচ্ছে 15, এবং পরীক্ষায় এই 15 নাম্বার নিশ্চিত করার জন্য আজকের ক্লাসটাই মোর দেন এনাফ হবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি ক্লাসের শুরুতে, পরীক্ষায় এই 15 নম্বর নিশ্চিত করার জন্য আজকের এই ক্লাসটাই মোর দেন এনাফ হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ক্লাসটা A to Z করার, অ্যান্ড যারা রেকর্ডেড করো, ঠিক আছে, যারা হচ্ছে রেকর্ডেড করো তারাও এই ক্লাসটা মিস করবা না কোনোভাবেই। যদি এই ক্লাসটা শুধু করে ফেলো তাহলে জাস্ট একটু প্র্যাকটিস করে গেলে বা প্র্যাকটিস শিটটা একটু দেখে গেলেই তোমার পড়া কভার হয়ে যাবে। সো ফেসবুকেও যেহেতু সব ঠিকঠাক আছে, ভেরি গুড, আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে দেখো আমাদের যে টপিকটা, এটা কি বললাম আমরা? ডেসক্রাইবিং গ্রাফ চার্টস অ্যান্ড ম্যাপস। অর্থাৎ এখানে তিনটা টপিক, এখানে তিনটা জিনিস বলা আছে আলাদা করে। কি বলেছে? একটা হচ্ছে গ্রাফ, একটা হচ্ছে চার্ট, আর একটা হচ্ছে কি ম্যাপস। ঠিক আছে? সো বেসিকলি আমাদের এক্সামে এই দুইটা থেকে কোয়েশ্চেন আসে। আবারও বলতেছি, যা বলতেছি মনোযোগ দিয়ে শোনো, এর বাইরে আর কিছু লাগবে না। এই দুইটা থেকে কোয়েশ্চেন আসে। এখন তুমি বলতে পারো, ভাইয়া আমাদের কি ম্যাপস থেকে কোনো কোয়েশ্চেন আসে না? না, আমি এখন পর্যন্ত বোর্ড এক্সামে আসতে দেখিনি। সো আলটিমেটলি এটা নিয়ে আপাতত আমাদের কি মাথা ব্যথা নেই। তারপর আমি এটা দেখাই দিব একটু শেষে। তাহলে আমাদের দুইটা কি আছে? একটা হচ্ছে গ্রাফ, একটা হচ্ছে কি চার্ট। তাহলে দেখো স্পষ্ট করে এখানে একটা কি দেওয়া আছে, এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তাহলে এই টপিকটা মূলত আমরা কেন পড়ছি, এই টপিকটা পড়ার উদ্দেশ্যটা কি? দেখো খুব সুচারুরূপে আমরা একটা জিনিস কল্পনা করি। ধরো তুমি আমাকে একটা ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে বললা। আমি আবারও বলছি, ধরো তুমি আমাকে একটা কোয়েশ্চেন করেছো বা একটা ঘটনা সম্পর্কে তুমি বলতেছো যে ভাইয়া এই সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলেন। আমি সেই প্রেক্ষিতে তোমাকে 1 থেকে 2 পৃষ্ঠা লিখে দিলাম। ওই ঘটনাটা 1 থেকে 2 পৃষ্ঠা আমি বর্ণনা করে দিলাম, ডেসক্রাইব করলাম। অন্যদিকে আমি তোমাকে এইরকম একটা কি দিলাম, এইরকম একটা পার্টিকুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিলাম বা গ্রাফ এঁকে দিলাম। তুমি কোনটা পছন্দ করবে? তুমি কোনটা প্রেফার করবে, চুজ করবে? অবভিয়াসলি তুমি কিন্তু এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই কি করবে, আলটিমেটলি প্রেফার করবে। কেন? তার কারণ হচ্ছে এটা যেমন দেখতেও সুন্দর, এবং এখানে এই যে দেখো ডেটা আমি লিখে রেখেছিলাম, এই যে ডেটা, এই ডেটাগুলো খুব সুন্দর করে কি করা আছে, ব্যাখ্যা করে দেওয়া আছে, তাই না? শুধুমাত্র একটা চিত্রের মাধ্যমে, শুধুমাত্র একটা চিত্রের মাধ্যমে। তাহলে আলটিমেটলি তোমাকে কি করতে হচ্ছে, এখানে তোমাকে কিন্তু উল্টোটা করতে হচ্ছে। অর্থাৎ যদিও দেখতে এটা তোমার ভালো লাগে, পরীক্ষায় এটাকেই তোমার ব্যাখ্যা করতে হবে। আবারও বলছি, যদিও দেখতে এটা খুব ভালো লাগে, পরীক্ষায় তোমাকে এটাকেই কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এবং সঠিকভাবে তুমি যদি ব্যাখ্যা করে আসতে পারো, তাহলে তোমাকে অন্তত পক্ষে 13-14, আর খুব ভালো লাক থাকলে, লাকটা যদি ফেভার করে, তাহলে 15 মার্কসও দিয়ে দিতে পারে। আন্ডারস্টুড? বলো আমাকে একটু, আমাকে বলো, বুঝতে পারছো? তার মানে তুমি যদিও আমার কাছ থেকে ওই হ্যান্ড রিটেনের অংশ থেকে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকেই বেশি পছন্দ করতে, কিন্তু দিন শেষে তোমাকে পরীক্ষার হলে আনফরচুনেটলি হোক আর ফরচুনেটলি হোক তোমাকে লিখে আসতে হবে। এখন ফান্ডাটা কি? ভাইয়া কি লিখে দিয়ে আসবো? ভাইয়া এইটা একটা কিছু হলো, এখানে একটা লাইন আঁকা বাঁকা উপরে নিচে এরকম আছে, কি লিখবো? আমাদের এটাই হচ্ছে ক্লাসের মূল বিষয়বস্তু। অর্থাৎ আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি ধরে ধরে শেখার চেষ্টা করব যে এই যে লাইন দেওয়া থাকে, এই যে তোমার বার চার্ট দেওয়া থাকে, এই যে লম্বা লম্বা টল টল বিল্ডিং দেওয়া থাকে, এই বিল্ডিং গুলোকে আমি কিভাবে ব্যাখ্যা করব, কেন এই বিল্ডিং গুলো দেওয়া। ঠিক আছে? এখন আসো কয়টা টাইপ আছে, আমি যদি একটু টাইপ লিখি, এখানে মোটা দাগে 5টা টাইপ আছে। প্রথম টাইপটা কি? এই যে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ওয়ান লাইনার গ্রাফ। আমরা কি বলবো এটাকে আমরা বলবো ওয়ান লাইনার গ্রাফ বা ওয়ান লাইন গ্রাফ।
সবাই আবারও বলতেছি একটু খাতা কলম নিব একটু খাতা কলম নিব। তাহলে এটা ওয়ান লাইন গ্রাফ। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে সিঙ্গেল লাইন গ্রাফ, যেটাকে আমি বলতেছি। তার মানে কি আসলে 5টা ম্যাপ সহ, তাছাড়া এই সিঙ্গেল লাইন বা ওয়ান লাইন গ্রাফ এটাই। পাই চার্ট, পাই চার্টটা খুব ইন্টারেস্টিং, তাই না? আমরা বৃত্ত সম্পর্কে পড়ে এসেছি ছোটবেলা থেকে। এই বৃত্তের যেই ভিত্তিটা, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, বেশিরভাগই এখানে সায়েন্সের, তাহলে আমরা কিন্তু এই যে একটা সার্কেল, সার্কেলের বিভিন্ন পার্ট সম্পর্কে পড়ি, তাই না? আমি যদি বাংলায় বলি ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, তোমরা এটাকে ইংলিশেও বলতে পারো যারা ইংলিশটা জানো। সো সেই ক্ষেত্রে একটা বৃত্তকে এই যেভাবে ভাগ করে বিভিন্ন ধরনের একটা কি দেয়, ডেটা দেয়, যে এত পার্সেন্টেজ কোন একটা ঘটনা সম্পর্কে। সেই ঘটনাটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি পাই চার্ট। তাহলে পাই চার্ট আমরা কাকে বলতেছি? যেটা একটা সার্কেলের মতো রিপ্রেজেন্ট করে। কিসের মতো? যেটা একটা সার্কেলের মতো রিপ্রেজেন্টেশন করে। তারপরে হচ্ছে ডাবল লাইন গ্রাফ। কি আছে? ডাবল লাইন গ্রাফ। ডাবল লাইন গ্রাফটা কি? আমরা একটু আগে দেখেছি সিঙ্গেল লাইনার, অর্থাৎ এই যে একটা ঘটনা, এটা একবার পিকে গেল, তারপরে লেভেল ছিল, তারপরে আবার ডাউনফল হচ্ছে, নেমে যাচ্ছে। ঠিক তেমনি দুইটা ঘটনা সম্পর্কে একই সাথে যখন ব্যাখ্যা দেয়, তখন এই ডাবল লাইনার গ্রাফটাকে আমরা ইউজ করে থাকি। এবং প্রায়ই এখন পরীক্ষায় এই ডাবল লাইনার গ্রাফ থেকে কোয়েশ্চেন আসতেছে। আবারও বলতেছি, এই ডাবল লাইন গ্রাফ থেকে কিন্তু প্রায়ই এখন পরীক্ষায় কোয়েশ্চেন আসতেছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল, যে তুমি যখন ডাবল লাইন গ্রাফ লিখতেছো, তোমাকে কিন্তু সাইমালটেনিয়াসলি দুইটা ঘটনা ব্যাখ্যা করতে হচ্ছে। আমি আবারও বলছি, তোমাকে কিন্তু দুইটা ঘটনা ব্যাখ্যা করতে হচ্ছে। অনেকেই কি করে, যেহেতু আমরা অভ্যস্ত এই ধরনের গ্রাফ দেখে দেখে, অনেকেই এই ডাবল লাইন গ্রাফের সময় একটা ঘটনা ব্যাখ্যা করে দিয়ে আসে। বলতো আমার কথার সাথে মিল পাইছো কেউ কেউ? সত্যি করে বলবা। এটা কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে না, এখানে কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে না। তোমাকে কেউ জিজ্ঞাসা করছে না যে তুমি কত পাবে, তুমি কত পেয়েছিলে। আলটিমেটলি দিন শেষে তোমার ভুলগুলো বের করাটাই হচ্ছে এই ক্লাসের উদ্দেশ্য। তাহলে অনেকেই আছো বেখেয়ালে হোক, বুঝে হোক, না বুঝে হোক, ডাবল লাইন গ্রাফ লিখতে গেলে যে কোনো একটা ঘটনা লিখে দিয়ে আসো, বাকি ঘটনাটা ইগনোর করো বা ভুলে যাও লিখতে। এই কাজটা কিন্তু করা যাবে না, রাইট? এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যে টাইপটা আছে, সেটা হচ্ছে এইটা, বার গ্রাফ। এটা আমরা সবাই কম বেশি দেখে অভ্যস্ত, তাই না? ছোটবেলা থেকে এই ধরনের গ্রাফ আমরা দেখে আসতেছি। ছোটবেলা থেকে অনেক ঘটনা আমরা দেখেছি ম্যাথমেটিক্স করতে গেলে, ঠিক না? ম্যাথমেটিক্সের একদম শেষ চ্যাপ্টার থাকতো ক্লাস 2, 3, 4, 5-এ থাকাকালীন। মনে আছে কার কার? বলো আমাকে। মনে আছে? ওই যে দাগ কেটে কেটে কিছু ম্যাথস করতা, ওই যে গ্রাফ, এই গ্রাফটা সবচেয়ে কমন আই গেস আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি সবাই। তাহলে এইটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে বার গ্রাফ। কি গ্রাফ? বার। চকলেট বার। আমরা যদি আসলে রোজা রমজানের দিন, এখন আসলে চকলেটের কথা বলাটা অন্যায়, কারণ আমরা রোজা রেখেছি সবাই, তো তারপরেও মানে চকলেটের যেমন বারগুলো কি হয়, এরকম লম্বা হয়। আমরা পার্ক চকলেট দেখেছি, বা সাফারি দেখেছি, বা বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ফ্রেশ কোম্পানি একটা চকলেট বের করে। সো এই বারগুলো দেখতে এরকম না, লম্বা, বা চকলেটগুলো দেখতে। তো জাস্ট ওইখান থেকে মনে করো নামটা এসেছে যে বার গ্রাফ, বার গ্রাফ। তাছাড়া ওই 5 নাম্বার ক্যাটাগরিতে আমরা এগুলোকে ফেলতে পারি। 5 নাম্বার ক্যাটাগরিতে আমরা এই টেবিল এবং হচ্ছে ম্যাপ, এই দুটাকে আমরা ফেলতে পারি। এগুলো সাধারণত আমি চিন্তা করে যদি দেখি, টেস্ট পরীক্ষায় চলে আসতো অনেকের, আমি যদি মানে ভুল না বলি, অনেকের কলেজের এক্সামে টেস্ট পরীক্ষায় ইদার টেবিল চলে আসছে অথবা ম্যাপ চলে আসছে। বাট বোর্ড এক্সামে এদের আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমি একদম উড়িয়ে দিচ্ছি না, বাট খুবই ক্ষীণ। অর্থাৎ এই মানে এই টাইপের কোয়েশ্চেন খুবই কম আসে। আর সত্য কথা বলতে গেলে স্পেশালি ম্যাপ, যেটা ম্যাপটা হচ্ছে তোমার ওই যে ইংলিশের একটা কি আছে না, এক্সাম আছে না তোমার অ্যাবিলিটিকে টেস্ট করার জন্য, ওই যে পিটিই, তারপর হচ্ছে আইএলস, টোফেল। তো এই টাইপের এক্সামে এই ম্যাপ টাইপের কোয়েশ্চেনগুলো চলে আসে। মানে আইএলসে তুমি গেলে তুমি পেয়ে যাবা এই টাইপের কোয়েশ্চেন। সো এটা খুবই রেয়ার যে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই ম্যাপ ডেসক্রাইব করতে বলা, এটা খুবই রেয়ার। তারপর আমরা দেখব যে কি হতে পারে বা কিভাবে আমরা লিখবো। তাহলে আমরা কি টাইপগুলো সম্পর্কে অবগত হলাম? আমরা কি একটু রিভিশন দিচ্ছি? তো আবারও বলতেছি, যারা একদমই গ্রাফ চার্ট ধরো নাই, ভাই পড়িই নাই, কলেজের পরীক্ষায় আসেই নাই, তাদেরকেও বলতেছি, প্লাস যারা অলরেডি বহুবার পড়েছো, বহুবার ব্যাখ্যা করেছো, বহুবার পরীক্ষায় উত্তর লিখে দিয়ে এসেছো, বাসায় প্র্যাকটিস করেছো, তারাও একবার একটু রিভিশন দিয়ে নাও। তাহলে এর বাইরে আর কোয়েশ্চেন আসবে না। আবারও বলছি, এর বাইরে আর কোয়েশ্চেন আসবে না। তাহলে একটু দেখাই, কথার সাথে তো সঙ্গতি থাকতে হবে। এই যে দেখো, এটা ঢাকা বোর্ডের কোয়েশ্চেন, এটা 2023 সালে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। সবাই একটু তাকাও, 2023 সালে ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন। কি বলেছে দেখো, কি বলেছে, খুব ইম্পর্টেন্ট,
খুব ইম্পর্টেন্ট বোঝাটা কি বলেছে এখানে। রাইটিং পার্টসে আমাদের মার্কস কত 40, কত আমাদের 40, এই পার্টিকুলার কোয়েশ্চেনে মার্কস হচ্ছে কত 15, মার্কস হচ্ছে 15। বলেছে দ্য গ্রাফ চার্ট শোজ, কি বলেছে, দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ profession by educated people in our country. Describe the graph in 150 words. তাকাও সবাই, সবাই একটু তাকাও প্লিজ, প্লিজ। ওকে, হ্যাঁ ম্যাথ তো আসে নাই 22-23 সালে, সেটা আমি বলে দিলাম ভাইয়া, তুমি কোয়েশ্চেন যেহেতু দিয়ে দিয়েছি কোয়েশ্চেনও দেখতে পারবা। হ্যাঁ ভাইয়া একজন লিখেছো রাইটিং এর জন্য যা দেওয়া আছে লেকচার শিটে ওইটুকুনি এনাফ কিনা। আমি প্রতিটা ক্লাসে বলে এসেছি বাবা, আমি আজকের ক্লাসেও বলবো, আমি আগামী দিনের ক্লাসেও বলবো, রাইটিং এর জন্য, কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, ফ্লো চার্টের জন্য, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইদাউট ক্লুজের জন্য আমি যেই ক্লাসগুলো তোমাদের নিচ্ছি বা নিয়েছি এবং তোমাদের যে প্র্যাকটিস শিটগুলো দিয়েছি এগুলোই মোর দেন এনাফ। এর বাইরে কোনো টেস্ট পেপার, এর বাইরে কোনো প্রকার XYZ বই কিচ্ছু পড়তে হবে না, এইটুক ভরসা রাখতে পারো। তার জন্যই কিন্তু ভাইয়ারা এসেছি এখানে, ঠিক আছে, তোমাদেরকে কি করতে, গাইডলাইন দিতে, তোমাদেরকে গাইড করতে। সো ভাইয়া বারবার বলে এসেছি কথাটা, প্রয়োজনে আবারও বলবো, সবারই একটাই কোয়েশ্চেন ভাইয়া, রাইটিং এর সাজেশন দেন। রাইটিং এর সাজেশন কি, আমি স্ট্রিক্টলি বলতেছি আলাদা করে এখন সাজেশন দেওয়ার সময় না, আমি এটা 1-1.5 মাস আগেও বলেছি, এখন সময় না সাজেশন আমি দিব। আমি যদি অ্যালাইভ থাকি, তোমাদের জুন মাসের 30 তারিখে পরীক্ষা শুরু, ইংলিশ পরীক্ষা হবে 7 তারিখ, আমি কখন সাজেশন দিতে হবে, কখন কোন অংশটুক তোমাদের পড়তে হবে, এই গ্রুপেই আমি সব বলে দিব ইনশাল্লাহ। সো তোমাকে জাস্ট ওইটুক পড়ে যেতে হবে, ঠিক আছে। এখন একটু ফোকাস দাও প্লিজ, একটু ফোকাস দাও, কনসেন্ট্রেশন দাও, এই টপিকটা এখানেই পড়া শেষ করি। তাহলে এই যে টাইপটা, এই টাইপটাকে আমরা কি বলতেছি, এই টাইপটাকে আমরা বলতেছি বার চার্ট। কি বলতেছি আমরা, বলো, বার চার্ট। তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেনে সব থেকে ইম্পর্টেন্ট 2টা এলিমেন্টস আছে, খাতায় লিখো বা একটু মনে রাখার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো বা খাতায় লিখো। প্রথম এলিমেন্টসটা কি, এই যে ওয়ার্ডের ক্যাপটা, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে, কথাটা বোঝার চেষ্টা করো, ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। তার মানে এই যে পার্টিকুলার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, এইটা 150 শব্দে লিখতে হবে। তাহলে প্রথম এলিমেন্টটা কি বলতো, প্রথম এলিমেন্টটা হচ্ছে ওয়ার্ড লিমিট, খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ড লিমিট। তার মানে তোমাকে বুঝতে হবে তুমি খুব বেশি কিছু লিখবা না, খুব কম কিছু লিখবা না। তাহলে প্রথম যেই মানে এলিমেন্টটা পেলাম, এখান থেকে তোমরা স্টুডেন্টরা যে কোয়েশ্চেনটা করো, ভাইয়া গ্রাফ চার্ট কয় পৃষ্ঠা লিখবো, কথাটা সত্য না? তোমাদের মনে কি এই প্রশ্নটা আছে না? হাত তুলো তো, রেইজ ইউর হ্যান্ডস। ও সরি, তোমরা হাত তুললে আমি কিভাবে দেখবো? আসলে ওই যে অফলাইনে পড়াতে গেলে যে বলি স্টুডেন্টদেরকে হাত তুলো, রেইজ ইউর হ্যান্ডস, তখন স্টুডেন্টরা হাত তুলে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এই যে ওয়ার্ড লিমিটের ব্যাপারটা, এইটা থেকে আমরা কি মাথার ভিতরে আনি যে ভাইয়া কত পৃষ্ঠা লিখবো, ভাইয়া বলে দেন না, আপনারা তো জানেন কিভাবে লিখতে হয় না, এখানে আপনারা তো জানেন ওই টিচার কি বলছে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে বাবা কত ওয়ার্ড আছে, 150 ওয়ার্ড। এখন দেখো 150 ওয়ার্ড লিখতে গেলে কি হতে পারে বোঝার চেষ্টা করো প্লিজ, প্লিজ, প্লিজ। তোমাকে বুঝতে হবে 150 ওয়ার্ড লিখতে গেলে, এই 150 ওয়ার্ড কি সবার সমান হবে? এই এখানে অনেকগুলো ছেলে আছে, আবির আছে, রিয়াদ আছে, প্রত্যয় আছে, হাওলাদার আছে, ফেসবুকে মেয়েরা আছে, নাবা আছে, নাহার আছে, ছেলেও আছে, রাব্বি আছে, তারপর হচ্ছে জান্নাতুল আছে। আমাকে একটু সবাই বলো, 150 ওয়ার্ড লিখতে গেলে, 150 ওয়ার্ড লিখতে গেলে সবাই কি একই রকম লিখবে? সবাই কি 1-1.5 পৃষ্ঠাতেই লিখবে? লেখার ভিতরে তারতম্য আছে না? প্রত্যেকের লেখার একটা কি স্টাইল আছে না আলাদা? সবাই কি একই রকম লিখবে? তুমি যেমন লিখবা আমি কি একই রকম লিখবো? আমার লেখা অনেক বড় বড়, এখন 150 ওয়ার্ড যদি আমি লিখতে যাই বা 120টা ওয়ার্ড আমি যদি লিখতে যাই, তাহলে আমার কিন্তু প্রায় 2 থেকে 2.5 পৃষ্ঠা লাগবে। আমার কথা বুঝতে পারছো? কথাটা বুঝছো? প্লিজ আমি তোমাদের উত্তরটা দিচ্ছি, দেখো বুঝতে পারো কিনা। অর্থাৎ 150 ওয়ার্ড লিখতে গেলে কারো 2 পৃষ্ঠা লাগবে, কারো 3 পৃষ্ঠাও লাগতে পারে, আবার কেউ কেউ 1-1.5 পৃষ্ঠাতেও লিখতে পারে। এটা অদ্ভুত একটা ব্যাপার। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে একটা পৃষ্ঠায়, এটা আমাদের টিচাররাও বলতো, তোমাদের টিচাররাও বলে, আমরাও বলবো, সেটা হচ্ছে 12 থেকে 14 লাইনের মধ্যে র্যাপ আপ করে দেওয়া বেটার। অর্থাৎ একটা পেজে, ধরো এইটা তোমার একটা পেজ, ধরো
ধরো এইটা তোমার একটা পেজ, তাহলে এই পেজটায় তোমার মার্জিনের পরে যতটুকু জায়গা থাকে, এই পেজটায় মার্জিনের পর যতটুকু জায়গা থাকে, এই জায়গাটার মধ্যে 12 থেকে 14 লাইন, কত বলেছি 12 to 14 লাইনস, আরো অনেক সময় 10 লাইনও হয়ে যেতে পারে, ডিপেন্ডস অন দা স্ট্রাকচার, তুমি সেন্টেন্স কেমন স্ট্রাকচারে লিখতেছো, বা সেন্টেন্স লিখতে গিয়ে তোমার বড় বড় সেন্টেন্স লিখতেছো কিনা, তাহলে সেই ক্ষেত্রে 12 থেকে 14 লাইন সাধারণত হয়ে যায় এখানে। তাহলে একটা পার্টিকুলার খাতার একটা অংশে, একটা পৃষ্ঠায় তুমি যদি 12-14 লাইন লিখো, তুমি 12-14 লাইনে কতগুলো ওয়ার্ড লিখতে পারবা, এটা আরেকটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, ভাইয়া আমি কি ওয়ার্ড গুনবো? এটা সবাই বলে যে ভাই আপনারা যে বলেন পরীক্ষায় যে বলে 150 ওয়ার্ড, আমি কি ওয়ার্ড গুনবো? আমি কি গুনবো 1 2 3 4 5 6 7 8 9, আমি কি এইভাবে গুনে গুনে লিখবো? এটা কি আদৌ সম্ভব? এটা তোমাদের প্রশ্ন না? আমাকে বলো তো, তোমাদের মনের ভিতরে কি এই প্রশ্নটা আছে না যে ভাইয়া আমি যখন একটা সেন্টেন্স লিখি, আমি কি এখন কাউন্ট করে করে লিখবো যে ঠিক আছে শেখ কামাল, আচ্ছা শেখ আর কামাল দুইটা শব্দ, কিন্তু এটা তো প্রপার নাউন, তাহলে এটা কি একটা ওয়ার্ড হবে নাকি দুইটা ওয়ার্ড হবে? এই ধরনের কোয়েশ্চেন তোমাদের মাথায় আসে না? অবশ্যই আসে। তাহলে চলো একটু এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। সো প্রথম কথা হচ্ছে, তোমরা এইভাবে ওয়ার্ড গণনা করে কখনোই লিখতে পারবে না, পরীক্ষার হলে এটা করা সম্ভব না। উইথ ডিউ রেসপেক্ট, যদি কেউ করতে পারো তাকে স্যালিউট, কিন্তু এইটা করা খুবই ডিফিকাল্ট একজন স্টুডেন্টের জন্য, যে আমি প্রতিটা সেন্টেন্স লেখার পরে দেখবো আমি কয়টা ওয়ার্ড লিখছি, এটা খুবই ডিফিকাল্ট। তবে একটা ব্যাপার আছে, কিছু ক্ষেত্রে তোমরা আর্টিকেলের ইউজ বাদ দিতে পারো, যেমন প্রপার নাউনের ক্ষেত্রে তুমি ওয়ার্ড লিখতেছো দুইটা, কিন্তু আলটিমেটলি এটা তো একজন মানুষকে বোঝাচ্ছে, তাহলে ওয়ার্ড কাউন্টটা একটাতেই পরিণত হবে। সো এই ক্ষেত্রেই আমরা বলি, সাধারণত একটা গ্রাফ চার্টের ব্যাখ্যা লিখতে গেলে 2 পৃষ্ঠা তো লিখতেই হয়, প্রায় 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখতে হয়, তাই না? এরকম একটা কথা আছে না, ভুল রং, আমি আবার বলতেছি ভুল রং, 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 1 পৃষ্ঠা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি উইদিন ওয়ার্ড লিমিটে লিখতে পারো কিনা। এখন সেটা লিখতে গেলে যদি তোমার 1.5 পৃষ্ঠা হয়, ওকে, সেটা লিখতে গেলে যদি 2 পৃষ্ঠা হয়, ওকে, সেটা লিখতে গেলে যদি 1 পৃষ্ঠায় হয়, ওকে, ডান, আন্ডারস্টুড। তাহলে পৃষ্ঠার ব্যাপারটা কি বোঝা গেছে? সো আজকের পরে আর এটা মাথায় আসবে যে ভাই আমি 1 পৃষ্ঠা লিখবো না 2 পৃষ্ঠা লিখবো নাকি 3 পৃষ্ঠা লিখবো? বলো বলো আমাকে বলো। আমি আবারও বলতেছি, ক্লাসের পড়াটা শেষ করো, বাসায় গিয়ে কনফিউশনে ভুইগো না, প্রয়োজনে 100 বার কোয়েশ্চেন করো, 100টা কোয়েশ্চেন করো, তোমার মনের যত কোয়েশ্চেন আছে করো, আমি দেখার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু কিপ আ ট্র্যাক অন বোথ অফ দ্য থিংস, ওকে, পার্টিকুলারলি ওকে, ফেসবুক অ্যান্ড ডান পাশে, ওকে, ঠিক আছে, ওকে। না না, এখন আসতেছি, একজন লিখছে 4 পেজ লেখা যাবে কিনা, 4 পেজ লেখা যাবে কিনা। এখন কমন সেন্স ইউজ করো। কমন সেন্স কি বলে? আমাকে যদি জিজ্ঞাসা করো গ্রাফ চার্ট কতটুক লেখা উচিত, আমি বলবো স্ট্রেইট ফরওয়ার্ড 1 পৃষ্ঠা। এখন বুঝো, এখন তুমি বলতো ওরা খাইছে, ভাই আপনি এইসব পাঠ পড়াইলেন এই 150 ওয়ার্ডের ওয়ার্ড লিমিটের, এখন আপনি এইসব বলতেছেন 1 পৃষ্ঠায় লিখতে। এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা কি? খুবই সিম্পল, মনোযোগ দিয়ে শোনো, বারবার চিন্তা করতে হবে না, মনোযোগ দিয়ে শোনো। দেখো, তুমি যখন একটা প্রশ্নের উত্তর লিখবা, তুমি যখন এই প্রশ্নের উত্তরটা লিখবা, তুমি যদি মনে করো যে আমি অনেক বিস্তৃত করে লিখবো, আমি 2-4 পাতা ভরে লিখবো, তুমি চাইলে লিখতে পারো, কিন্তু এই ঘটনাটা, এই যে ঘটনাটা বলছে, এটাই হচ্ছে 2 নাম্বার জিনিস। কথাটা মনোযোগ দিয়ে শোনো, এটাই হচ্ছে 2 নাম্বার জিনিসটা। প্রথমটা ছিল ওয়ার্ড লিমিট, দ্বিতীয়টা হচ্ছে কনসেপ্ট, দ্বিতীয়টা হচ্ছে কি সিম্পল কনসেপ্ট। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে কি, মূলত যে সাবজেক্টটা দেওয়া থাকে, এই সাবজেক্ট এন্ড তার সারাউন্ডিংস। তাহলে এখানে সাবজেক্টটা কি বলছে? দ্য গ্রাফ চার্ট শোজ। দেখো সব সময় এই শোজের পরের অংশটার দিকে তাকাবা, শোজের পরের অংশটা কি বলছে? দ্য চয়েস, চয়েস হচ্ছে এখানে একটা নাউন, তাই না? দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। তার মানে প্রথমত তো একটু এডুকেটেড পিপল হইতে হবে, অর্থাৎ তুমি যদি শিক্ষিত জনগণ না হও তাহলে তো তুমি জব টপ করতে পারবে না, এটাই ট্রু, তাই না? এটাই নিয়তির বিধান। তাহলে এখানে বলেই দিচ্ছে যে এডুকেটেড পিপল, তার মানে শিক্ষিত মানুষের, এবং কি বলেছে? দ্য চয়েস অফ প্রফেশন। তাহলে আমাদের সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে সে কি প্রফেশন চয়েস করে। তাহলে দেখো, আমি যদি এখানে এটাকে ধরি এক্স অক্ষ, এটাকে আমি যদি কি ধরি এক্স অক্ষ, আর এটাকে আমি যদি ধরি কি ওয়াই অক্ষ, তাই না? তাই না? হবে? আমার মন চাইলো, যদিও আসলে কি ধরা উচিত, আমরা লাস্ট ক্লাসেও পড়েছি, আমরা লাস্ট ক্লাসেও কি পড়েছি যে এইটা হচ্ছে এক্স অক্ষ,
এটা হচ্ছে কি অক্ষ? এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট। তাহলে দেখো, এই যে তোমার হরাইজন্টাল আর এই যে তোমার কি বলতো ভার্টিক্যাল, এই দুইটার ভিতরে কি কনসেপ্ট দেওয়া আছে দেখো। এইখানে কিছু প্রফেশনের নাম দেওয়া আছে। এখন অনেকেই আমাকে প্রশ্নটা করে, কি প্রশ্নটা করে জানো? যে ভাইয়া এখানে কেন লিখে দেওয়া নাই প্রফেশনের নামটা? প্লিজ মনোযোগ দাও, এখানে কেন লিখে দেওয়া নাই ভাইয়া? এই জন্যই তো বলছি যে কনসেপ্ট, সাবজেক্ট, তোমাকে আগেই সাবজেক্ট পড়ে বুঝতে হবে যে এই বার চার্টে কি দিছে, বা একটা গ্রাফ চার্ট, সেটা বার হোক, ওয়ান লাইনার হোক, ডাবল লাইনার হোক, সেটা হোক একটা ম্যাপ, যাই হোক না কেন, সাবজেক্টটা কি? আবারও বলতেছি, সাবজেক্টটা কি ইম্পর্টেন্ট। তাহলে এইটা কিন্তু ইট ইজ নট নেসেসারি যে তোমাকে কোয়েশ্চেনে বারবার বলে দিবে এটা প্রফেশন, এই দেখো এদিকে আসো এটা প্রফেশন, এটা বলে দিবে না। এটা তোমার কমন সেন্স, এটা তোমার কি, এটা তোমার কমন সেন্স যে কিনা নির্ধারণ করবে ওকে এটা প্রফেশন। তারপরে ওয়াই অ্যাক্সিসে কি আছে? ওয়াই অ্যাক্সিসে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। কি দেওয়া আছে? পার্সেন্টেজ, পার্সেন্টেজ, পার্সেন্টেজ। তাহলে কেন পার্সেন্টেজ দেওয়া আছে? কেন পার্সেন্টেজ দেওয়া আছে? কারণ এখানে বলেছে দ্য চয়েস অফ প্রফেশন, তার মানে কে কোন প্রফেশন চয়েস করতেছে। অবশ্যই কিন্তু এখানে বলছে একটা নির্দিষ্ট মানুষের কথা, এডুকেটেড পিপল, তার মানে শিক্ষিত জনগোষ্ঠী। তাহলে শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে কি ধরনের প্রফেশন, কে কোনটা চুজ করবে, এর একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে দেখো ফার্মিং সবাই কিন্তু চুজ করে না, তাই না? এই দেখো ফার্মিং হচ্ছে 10%, তারপর হচ্ছে কি বিজনেস হচ্ছে 20%, গভর্নমেন্ট জব সবাই পছন্দ করে। আমি যদি জিজ্ঞাসা করি এই ক্লাসে কারা কারা বিসিএস দিতে চাও বা যে কোনো ধরনের প্রেস্টিজিয়াস গভর্নমেন্ট জব করতে চাও, বেতন কম হলেও হবে কিন্তু গভর্নমেন্ট জব চাই, তাই না? এই গভর্নমেন্ট জব সবাই চাই। এখানে সবাই হাত তুলবে যে জি ভাই সরকারি চাকরি পাইলে তো অনেক সুবিধা, আপনি কি জানেন আসলেই অনেক সুবিধা কিন্তু। তাহলে দেখো এই যে গভর্নমেন্ট জব হচ্ছে কি 60%, স্বাভাবিক মানুষ এটাই চুজ করে যে পড়াশোনা করছি, পড়াশোনা করে একটা জাতে আসছি, একটা লেভেলে আসছি, এখন আমাকে একটা সেই লেভেলের জব করতে হবে যেখানে অনেক সম্মান আছে, যেখানে অনেক কি আছে, সুবিধা আছে। সো গভর্নমেন্ট জবে এটা আছে। দেন হচ্ছে রিসার্চ ওয়ার্কিং। এই দেশে ফার্মিং এর যেমন গুরুত্ব, এই দেশে রিসার্চ ওয়ার্কিং এর তেমন গুরুত্ব। তুমি যদি পত্রিকা খোলো, তুমি যদি ফেসবুকের পাতা খোলো, মানে ফেসবুকের যে নিউজ ফিডে যাও, তুমি সব জায়গায় দেখবা যে হাহাকার, এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো প্রকার গবেষণা হয় না। এই কথাটা শুনছো না সবাই? মোটামুটি যারা ফেসবুক চালাও, পত্রিকা পড়ো, শুনেছো না? আমাকে বলো তো একটু, ওয়েবে যারা আছো, ফেসবুকে যারা আছো, শুনেছো কিনা? তাহলে দেখো সিরিয়াসলি ফার্মিং আর রিসার্চের ভিতরে কোনো পার্থক্য আমি দেখছি না। সেম, রিসার্চেও মানুষ 10% যায় আর ফার্মিংয়েও সেই একই অবস্থা, যারা এডুকেটেড পিপল। এখন তুমি যদি একটা আনএডুকেটেড পার্সনকে বলো রিসার্চ নিয়ে মানে বসতে বা একটা ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করতে, সে তো করতে পারবে না। সো তার পক্ষে পড়া সম্ভব না। তারপর হচ্ছে ব্যাংকিং সেক্টর, এটার ভিতরে প্রায় দেখো কি 40% লোক আছে। অ্যান্ড টিচিং, এই যে আমি আছি এই প্রফেশনে বা আমরা আছি, তো এই টিচিং প্রফেশনে প্রায় 30% লোক আছে। তার মানে এই পার্সেন্টেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? যখন তুমি ব্যাখ্যা করবা, যখন তুমি এদের মধ্যে তুলনা করবা, তখন তোমাকে এই পার্সেন্টেজ গুলো তুলে ধরতে হবে। বলো বুঝতে পারছো এই পর্যন্ত কথা? বলো কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে গ্রাফ চার্টের টাইপ পড়তে পড়তে আমরা এখানে আসলাম, তাহলে আমরা দেখলাম যে বিগত বছরে ঢাকা বোর্ডে এই কোয়েশ্চেনটা এসেছিল বার চার্ট থেকে। এন্ড বার চার্টে আমরা দেখতেই পাচ্ছি একটা ভার্টিক্যাল লাইন, একটা আছে কি, একটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এবং এখানে প্রফেশন সম্পর্কে দেওয়া আছে। এখানে ওই প্রফেশনে কত পার্সেন্টের এডুকেটেড পিপল আছে সেই সম্পর্কে দেওয়া আছে। তার মানে একটা কোয়েশ্চেন দেখার পর ওয়ার্ড লিমিটটা বোঝা ইম্পর্টেন্ট এবং কনসেপ্টটা বোঝা ইম্পর্টেন্ট। এখন আসো ভাইয়া, আপনি কেন বললেন যে এক পৃষ্ঠা লিখলে স্ট্যান্ডার্ড? আপনি বলেছেন এক পৃষ্ঠা লিখলে স্ট্যান্ডার্ড। শেষ লাইনটার দিকে আবার তাকাও, আমি এটাকে একটু জুম করে দিচ্ছি। শেষ লাইনটার দিকে তাকাও, কি বলেছে? ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। তার মানে এই গ্রাফটাকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলছে। তার মানে হচ্ছে 150 ওয়ার্ডের উপরে লেখার কোনো প্রয়োজন নাই। আবারও বলছি, 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, মানে 150 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, এটাই হচ্ছে কথা। এবং তোমাকে 150 ওয়ার্ডেই লিখতে হবে এমনও কিন্তু বলেনি, বলেছে উইদিন বা ইন 150 ওয়ার্ডস। তার মানে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে পারলে ভালো, এর কম হলে কোনো বিপদ নাই বা কোনো প্রবলেম নাই। তাহলে ভাইয়া কেন বললাম এক পৃষ্ঠায়ও লেখা যায়? তার মূল কারণ হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আমি আবারও বলছি, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তার মানে হচ্ছে তুমি অ্যাজ এ টিচার, ধরো আমার একটা খাতা দেখলা, ওই খাতার ভিতরে আমি যদি হাবিজাবি করে একটা গ্রাফ চার্ট 2-3 পৃষ্ঠা লিখে রাখি বা 2.5 পৃষ্ঠা লিখে রাখি, তুমি কি ইন্টারেস্ট পাবা আমার গ্রাফ চার্টটা পড়তে?
আমাকে একটু বলো। এবং লজিকলি যদি একটা গ্রাফ আমি ব্যাখ্যা করি, ধরো এইখানে আমি প্রত্যেকটা প্রফেশন নিয়ে এক লাইন করে লিখবো, বুঝছো? আমি কিন্তু এখনো আমরা কিভাবে লিখতে হবে সেই উত্তরে যাচ্ছি না, আমরা কিন্তু এখনো সেই ঘটনায় যাচ্ছি না যে কিভাবে লিখবো। আমি জাস্ট ধরে নিতে বলতেছি যে ধরো প্রত্যেকটা 1 2 3 4 5 6 6টা টাইপ আছে, এই 6টা টাইপের প্রফেশন সম্পর্কে তুমি 6টা লাইন লিখবা। কথাটা বুঝো? যে ফার্মিং চুজ করে 10%, বিজনেস চুজ করে 20%, মানে গতানুগতিক লেখা, যেটা গভর্নমেন্ট চুজ করে এত পার্সেন্ট, ঠিক আছে? আবার দেখতে পাচ্ছি রিসার্চ ওয়ার্কিং ফার্মিং এর সমান চুজ করে। তাহলে এই টাইপের লাইন লিখলো সর্বোচ্চ তুমি 6টা লাইন লিখতে পারবা। দয়া করে মনোযোগ দিয়ে শোনো আমার কথাটা, দয়া করে মনোযোগ দিয়ে শোনো। তাহলে তুমি 6টা লাইন লিখতে পারবা পার্সেন্টেজ দিয়ে। ধরলাম তুমি তুলনা করতে গিয়ে আরো 2টা লাইন লিখলা। কিভাবে তুলনা করলা? তুমি ফার্মিং আর রিসার্চ ওয়ার্কিং এই দুইটা নিয়ে একটু তুলনা করলা। আবার তুমি বোঝাইলা যে এই পুরো প্রফেশন লিস্টের ভিতরে গভর্নমেন্ট জব আর ব্যাংকিং হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ আকৃষ্ট হয়। আমি বাংলায় বলছি, ইংলিশে একটু পরে যাব। তাহলে তুমি এইভাবে করে আরো 2টা লাইন লিখলা। মোট কয়টা লাইন হইলো বলো? মোট 8টা লাইন হইলো। আচ্ছা, তারপরে তুমি কি করলা? যেহেতু ম্যান্ডেটরি একটা লাইন লিখতে হয় একদম গ্রাফ চার্টের অ্যান্সারের শুরুতে, যে কি the graph chart shows the choice of profession by educated people in our country, ঠিক আছে? এই ধরনের একটা লাইন আমরা কি লিখি? লেখো না? তাহলে তুমি লিখো না যে this graph shows বা this graph illustrates, this graph describes, এরকম লিখি না? দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। তাহলে প্রথমে এরকম একটা ম্যান্ডেটরি লাইন লিখি, তাহলে ধরলাম 8-এর সাথে 1 9, আর শেষে এসে তুমি ধরো একটা যুক্তি দিলা, যদি আসলে যুক্তির কোনো প্রয়োজন নাই, বাট তোমার মন চাইছে তুমি একটা যুক্তি দিলা। কি যুক্তি দিলা? তুমি যুক্তি দিলা যে আলটিমেটলি বিং এডুকেটেড ইজ ভেরি ইম্পর্টেন্ট, বা এডুকেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, বিকজ উইদাউট এডুকেশন উই ক্যান নট গেট গুড জবস, বা উইদাউট গেটিং প্রপার এডুকেশন আমরা ভালো জব পাবো না, ভালো শিক্ষা না হলে ভালো জব হবে না। এই টাইপের আরো 2টা লাইন লিখলা। কয়টা লাইন হইলো? 11টা লাইন হইলো না ভাইয়া? আমাকে একটু বলো তো, মোট 11টা লাইন হইলো না? আমাকে একটু বলো, কমেন্টে বলো প্লিজ। না, গ্রাফ এঁকে দেওয়া লাগবে না। আমি এখনো প্রশ্নের উত্তরে যাইনি। প্রশ্নের উত্তরে গেলে গ্রাফ আঁকতে হবে কি আঁকতে হবে না, কিভাবে লাইনগুলো লিখবে, এগুলো আমি ব্যাখ্যা করবো। আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি সিম্পল রিপ্রেজেন্টেশন। তুমি এইখান থেকে জোর করে লাইন লেখা বাদ দাও। নর্মালি তুমি 11টা লাইনের বেশি লিখতে পারবা? আমাকে একটু বলো, নর্মালি কি 11 লাইনের বেশি লিখতে পারবা কিনা? প্লিজ দয়া করে বলো, আমি জানতে চাই যে 11 লাইনের বেশি তুমি লিখতে পারবা নর্মালি? কম লিখলে নাম্বার কম দেয়, অনেক স্যার কন্ট্রোভার্সি করে। ওকে, গ্রামারের প্র্যাকটিস শিট দিব, এটা তোমার অলরেডি সম্পদ ভাইয়া দিছে, এটা অনেক সুন্দর। এইটা নিয়ে আমার আমার দেওয়ার কিছুই নেই, কারণ অলরেডি তোমার সম্পদ ভাইয়া যেভাবে দিছে আলহামদুলিল্লাহ 100 দিছে, ঠিক আছে? এখন জাস্ট আমাকে বলো যে এখানে আমরা প্লিজ টপিকে থাকি, টপিকের বাইরে গেলে তোমার লস, আমার লস নাই, তোমাদের লস। সো প্লিজ, তাহলে তুমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ স্টুডেন্ট, তুমি এখান থেকে 11টা লাইন স্বাচ্ছন্দ্যে লিখতে পারবা। আবারও বলতেছি, মোর অর লেস 90% স্টুডেন্ট এখান থেকে 11টা লাইন ইজিলি লিখতে পারবে। বাকি যদি লাইন লিখতে হয় তোমাকে স্ট্রেস দিতে হবে, তোমাকে অনেক এদিক ওদিকের কথা লিখতে হবে, লিখে তারপরে তুমি লিখতে পারবা। তাহলে এখন আমাকে বলো, আমি একটু আগে বললাম যে একটা পৃষ্ঠায় 12 থেকে 14 লাইন হচ্ছে স্ট্যান্ডার্ড এক একজনের লেখা অনুসারে। কারো লেখা যদি ওয়ার্ডগুলো বড় বড় হয় তাহলে 12 লাইন বা 10 লাইন ইভেন, আর কারো লেখা যদি একটু ছোট ছোট হয়, মানে একদম মানে কি বলবো, এই যে টাইপের মতো, এখানে যেমন টাইপের লেখাগুলোর যে ওয়ার্ডের যেই কি আছে, ওয়ার্ডের যে সাইজগুলো আছে না, এরকম সাইজের যদি হয় তাহলে সে চাইলে 13-14 লাইন লিখতে পারবে। তাহলে আমাকে বলো, এই জিনিসটা লিখতে গেলে তুমি অলরেডি যদি 11 লাইন 12 লাইন লিখো, তুমি কি 1 পৃষ্ঠায় অ্যান্সারটা লিখতে পারো না? আমাকে বলো, কনসেপ্টটা কি বুঝছো? ভাইয়া যে বললাম যে এটা 1 পৃষ্ঠায়ও লেখা যায়, এবার কি কনসেপ্টটা বোঝা গেছে? 11 লাইন লিখাই জুলুম, দেখছো একজন বলছে। হ্যাঁ, গ্রামাটিক্যাল মিস্টেক না হলে নাম্বার দিবে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আলোচনা করবো। গ্রামাটিক্যাল মিস্টেক, সেন্টেন্সের স্ট্রাকচার, নাউন লিখবা না অ্যাডজেক্টিভ লিখবা না অ্যাডভার্ব, সব আমি বলবো। আগে দেখো, হ্যাঁ 88 ওয়ার্ড হয়ে যাবে। দ্যাটস ভেরি গুড মিস্টার অনুজীব, সুন্দর, তুমি একটা ভালো ব্যাখ্যা দিলা। তাহলে দেখো 88 ওয়ার্ড তো 150-এর কমই। আমি যদি বলি 88 কি, এই যে মানে কি 88 ইজ লেস দেন 150, এম আই রাইট? ওকে, লেস দেন 150। ধরো তুমি আরো জোর করে 2টা লাইন লিখলা, তাহলে তোমার 100 প্লাস হবে ওয়ার্ড লিমিট।
ঠিক আছে, সেই ক্ষেত্রেও তোমার 1 থেকে 1.5 পৃষ্ঠাতে অ্যান্সারটা হওয়া উচিত বা হয় বা হবে। এবার বুঝতে পারছো? সো যারা এই ধরনের একটা মিসকনসেপশন ক্যারি করো যে ভাই আমার কলেজে এটা হতো, আমার কলেজে টিচার বেশি না লিখলে না মার্কস দেয় না, আমার কলেজের টিচার বলছে গিব্বা ধরে ধরে নাম্বার দিব, বেশি করে করে লিখবি, তাদের উদ্দেশ্যে বলতেছি বোর্ড এক্সামে এগুলো হবে না, বোর্ড এক্সামে এগুলো হবে না না না। সো প্লিজ তুমি কোনোভাবেই এই মিসকনসেপশন নিয়ে বোর্ড এক্সামে যেও না। তোমার কাছে অনুরোধ, আমার তোমার কাছে অনুরোধ, তুমি জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখবা যে ভাই এই ধরনের একটা টপিক লিখতে গেলে সর্বোচ্চ আমি 11 থেকে 12 লাইন, খুব বেশি জোর করে লিখলে 13-14 লাইন আমি লিখতে পারবো, যদি গ্রাফটা অনেক বড় হয়, ডেটা অনেক বেশি থাকে, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে, সো কলেজের টিচারের ব্যাপারটা এখানে। ওকে, অনিক মাঝি বলেছো দাদা বুঝি নাই। বাবা কি বুঝো নাই সেটা তো বুঝতে হবে, তুমি কি বুঝো নাই সেটা আমাকে বলো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, ওকে। আরো বেশি লেখা যাবে, হ্যাঁ অবশ্যই লেখা যাবে, লেখা কেন যাবে না? তোমাকে বলছে 150 ওয়ার্ডের মতো লিখতে, তাহলে 150 ওয়ার্ড তুমি অলরেডি মাত্র 100+ লিখতে পারবা। ওই যে আমরা ধরে নিলাম যে একটা লাইনে যদি 8টা ওয়ার্ড থাকে, জেনুইন 8টা ওয়ার্ড থাকে, রিপিটেশন কিন্তু হবে না, অর্থাৎ তুমি যদি একটা ওয়ার্ড বারবার লিখো সেটা ওয়ার্ড কাউন্টে বাড়বে না। তোমরা যদি মনে করো ডেসক্রিপশন ডেসক্রিপশন ডেসক্রিপশন, শোজ শোজ শোজ, হ্যাঁ ডেসক্রাইবস একই টাইপের ওয়ার্ড বারবার লিখো, তাহলে সেটা কিন্তু কি হবে না, সেটা ওয়ার্ড কাউন্টে আসবে না। সো এগুলো সিম্পল ব্যাপার, এগুলো নিয়ে আমি কথা বলবো, ওয়েট, আমরা এখনো সেখানে যাইনি। তাহলে এই হচ্ছে মূল কথা, কে কোন জায়গায় বোঝো নাই এটা ডিরেক্ট কোয়েশ্চেন করো, ঠিক আছে? এত নিখুঁত ভাবে খাতা দেখবে না, দ্যাটস দ্য পয়েন্ট। দেখো তোমরাই তোমাদের উত্তরগুলো দাও, এত নিখুঁত ভাবে খাতা দেখবে না। এজন্যই আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, একটা ফ্রেজ ইউজ করেছি, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। কি বলেছি? তোমার খাতার দেখতে কেমন, তোমার খাতার শুরুতে হাল যদি ভালো থাকে, কাটাকাটি কম হয়, বড় বড় জায়গায় বানান ভুল না করো, তাহলে তোমার মার্কস কম হবে না, তোমার মার্কস বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা বাদ দাও, ঢাকা বোর্ড তো দেখলাম, আরেকটা বোর্ড দেখি, ওয়েট, কোথাও যাব না, আমরা ঢাকা বোর্ড দেখছি ভালো কথা, আরেকটা বোর্ড দেখি। এটা কি বোর্ড একটু দেখে নেই, দাঁড়াও, এটা কি বোর্ড? এই বোর্ডের নাম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে কি আসছিল আমরা একটু দেখি, রাজশাহী বোর্ডে কি কোয়েশ্চেন আসছিল। এই দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন, দেখো সেম কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ডে আসছে, দেখো তো সেম কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ডে, কিন্তু এখানে কি বলছে, অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস। বলো কথাটা বুঝতেছো না একটু দ্রুত বলো, আমি একদম হাতে কলমে তোমাদের কাছকে দেখাতে আসছি, যাতে করে তোমার কনসেপ্ট গুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। তার মানে ওয়ার্ড লিমিট, যে কথাটা ভাইয়া বারবার বলতেছি, এই কথাটা নিয়ে কিন্তু কোয়েশ্চেনে খেলাধুলা হচ্ছে। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তুমি 15 মার্কসের জন্য অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস, তার মানে তোমাকে কি বলছে, অন্তত পক্ষে 80 ওয়ার্ড লিখিস বাবা, মানে 80 ওয়ার্ডের কম লিখো না, 80 ওয়ার্ডের কম লিখতে না করা হয়েছে, অর্থাৎ তুমি চাইলে 80-র বেশি লিখতে পারবা, কিন্তু 80-র কম না। তাহলে কি কোয়েশ্চেনটা একটু কি হইলো, চেঞ্জ হইলো না? বাট কোয়েশ্চেনটা চেঞ্জ হলেও কনসেপ্টটা কি চেঞ্জ হয়েছে? এক জায়গায় বলেছিল ইন 150 ওয়ার্ডস, কত, 150 শব্দের মধ্যে, ইন 150 ওয়ার্ডস, আর এখানে বলেছে 80 ওয়ার্ডস অ্যাট লিস্ট লিখতে হবে। তার মানে ইউ ক্যান গো ফার্দার, তুমি 80-র বেশিও লিখতে পারো। তার মানে দিন শেষে কথা একটাই, তোমাকে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। সে স্ট্যান্ডার্ড মেনটেন করলে তুমি 11-12 লাইন লিখতে পারবা, এন্ড 11-12 লাইন লিখলে এমনিতেই তোমার ওয়ার্ড লিমিট 80, 88 বা 90+ হয়ে যাবে, অর ইভেন 100+ও হয়ে যাবে, যদি তোমার সেন্টেন্সগুলো একটু বড় বড় হয়। তোমার সেন্টেন্সগুলো যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় বেশি, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ড কাউন্টও বাড়বে। কথা বোঝা গেছে? বলো কথা বোঝা গেছে? তাহলে রাজশাহীতে সেম টাইপ অফ কোয়েশ্চেন। আমরা আরেকটু দেখি, আরেকটা কোয়েশ্চেন দেখি। ধরো এখানে চিটাগাং বোর্ড বা চট্টগ্রাম বোর্ড, দেখো চট্টগ্রাম বোর্ডে কি আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে পাই চার্ট। একটু কমেন্টে লিখি, চট্টগ্রাম বোর্ডে কি আসছে, পাই চার্ট। ভাইয়া মনে করেন আমি একটা শব্দ ভুল লিখে ফেলছি, ওইটা কি কেটে সঠিকটা লিখবো? অবশ্যই। শোনো, কাটাকাটি করা মানে কি আমি বুঝলাম না, মানে তোমরা কি মানে কাটাকাটি করা দিয়ে কি বুঝাচ্ছ? এখন তুমি এক জায়গায় লিখছো ট্রাভেল, কথাটা বুঝছো, তুমি এক জায়গায় লিখছো ট্রাভেল, এখন এখানে কি ট্রাভেল বানানটা হয়েছে?
এই ট্রাভেল বানানটা কি হয়েছে? হয় নাই তো। এখন তুমি কাটাকাটি করবা না, কাটাকাটি দেখলে টিচার মার্কস দিবে না, এই ভয়ে যদি তুমি ভুল বানান লিখো তাহলে কি হবে? ওটা কি কমন সেন্সের একটা ব্যাপার? কমন সেন্স কি বলে? এটাকে এক টানে কাটো, এক টানে কেটে এইভাবে ট্রাভেল লিখো, ঠিক আছে? সো উই শুড ইউজ আওয়ার কমন সেন্স, তাই না? কমন সেন্সটাকে ব্যবহার করি, ওকে? ঠিক আছে, তাহলে পাই চার্ট এসেছিল এবং সবাই এই লাইনটার দিকে তাকাও, ডেসক্রাইব দ্য পাই চার্ট ইন অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। তার মানে চট্টগ্রামে বলছে অন্তত 150 ওয়ার্ড। তাহলে 150 ওয়ার্ডটা কিন্তু মোটামুটি এখানে একটা কি ট্রেডমার্ক। তাহলে মনে রাখবা তোমার বোর্ড এক্সামে এই 80 এবং 150 এর ভিতরেই লিখতে হবে, তোমার যেই কোয়েশ্চেনই আসুক না কেন, তোমার কোয়েশ্চেন যাই আসুক না কেন, যাই বলুক না কেন, তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি যেই বোর্ডে থেকে এক্সাম দাও না কেন, তুমি যশোর বোর্ড থেকে দাও, তুমি হচ্ছে এই কে বলে রাজশাহী থেকে দাও, তুমি হচ্ছে চট্টগ্রাম থেকে দাও, তুমি হচ্ছে সিলেট থেকে দাও, ময়মনসিংহ থেকে দাও, তোমাকে 80 থেকে 150 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। ডান, ডিল ক্লোজ। বোঝা গেছে ভাই? আর ব্যাখ্যা করতে হবে? আর ব্যাখ্যা করতে হবে? দ্রুত ফেসবুক এবং ওয়েবে একটু বলবো, দ্রুত। আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে এটা নিয়ে? আমার মনে হয় না এটা নিয়ে আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তার মানে ওয়ার্ড লিমিটের ব্যাপারটা আমরা মোটামুটি ধরতে পারছি যে 80 থেকে 150 এর ভিতরে আমাদেরকে উত্তর লিখতে হবে। কোয়েশ্চেনটা সাধারণত এদের উপরই বেসড অন থাকে, এর বাইরে কখনো কোয়েশ্চেন হয় না, ঠিক আছে? ওকে, আন্ডারস্টুড? আচ্ছা, আনিকা শামা, আনিকা শামা বলছে বুঝিং। তোমার তো বানানটাই ভুল ভাই, আনফরচুনেটলি, খুবই দুঃখ লাগলো। তুমি বুঝনি, তুমি বুঝনি সেটা আবার বুঝিং লেখছো। কি বুঝনি ব্যাখ্যা করো, আমি বলে দিব। আচ্ছা, একজন বলছে I can't find your Wi-Fi network. Open the Google Home app to reconnect to Wi-Fi. ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ। চলো তাহলে আসো এখানে, চলে আসো, চলে আসো সবাই। চলে আসো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার। আচ্ছা, এখন এখন প্রশ্নটা কি? এখন প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে গ্রাফ চার্ট আমি কি কে লিখবো, আমার কি কে লিখতে হবে? ওকে, খাতায় গ্রাফ চার্ট আঁক করতে হবে। হ্যাঁ, আমরা এখন আসতেছি। আচ্ছা, বুঝিং মানে বুঝছি, টাইম ম্যানেজমেন্ট করব কিভাবে ভাই? টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো? ওয়াইফাই কানেক্ট করতে বলতেছে। ফোকাস, ফোকাস, মনোযোগ, 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 কোনো কিছু কানেক্ট করতে হবে না। হইছে তোমাদের আলাপচারিত হইছে? আসো। আচ্ছা, এখন একটা গ্রাফ চার্ট লিখতে গেলে আমরা কত মিনিটে লিখব, কতটুকু লিখব, গ্রাফ চার্ট উঠাতে হবে কি হবে না, এই ব্যাখ্যাগুলো একটু দেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে গ্রাফ চার্ট যখন আমি উত্তর করব, আমাকে কোনো প্রকার পাই চার্ট, গ্রাফ চার্ট, বার চার্ট এগুলো উঠাতে হবে না। বলো কি বলছি, আমার সাথে সাথে বলো প্লিজ। এই কোয়েশ্চেনটা পরীক্ষার আগেও যেন আর না করতে হয়। আমি জানি এই প্রশ্নটা পরীক্ষার আগেও করবা, বিশ্বাস করো না, আমি তোমাদেরকে দেখাবো। যারা ক্লাসটা করবে না, যারা হচ্ছে এই যে এই সময়টা আমাদের সাথে মানে স্পেন্ড করবে না, তারা আবার পরীক্ষার আগে আসবে, এসে বলবে ভাইয়া গ্রাফ চার্ট কি উঠাবো, পাই চার্ট কি আঁকতে হবে? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে না। কোন প্রকার গ্রাফ চার্ট, বার চার্ট, ওয়ান লাইনার, টু লাইনার, পাই চার্ট, ম্যাপ তুমি কিচ্ছু আঁকবা না। কথা বোঝা গেছে? তুমি কিচ্ছু আঁকবা না, তোমার কিছু আঁকার প্রয়োজন নাই। আবারও বলছি, কোনো কিছু তোমাকে আঁকতে হবে না। দ্বিতীয় উত্তর মানে দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় ঘটনা হচ্ছে ভাইয়া একটা গ্রাফ চার্ট লেখার সময় আমি কিভাবে শুরু করব? তাকাও, মনোযোগ দাও, মনোযোগ দাও, একটু তাকাও। ধরো তুমি চেষ্টা করবা সব সময় লেফট সাইড থেকে লেখার। আমি আবারও বলতেছি, আমি লাস্ট ক্লাসেও এই কনসেপ্টটা দিয়েছিলাম যে ধরো তোমার লেখা একটু বড় বড়, তুমি একটু বেশি বড় করে লিখতে পছন্দ করো, সেই ক্ষেত্রে ধরো তোমার মার্জিনটা হচ্ছে এখানে, তোমার মার্জিনটা হচ্ছে এখানে, এইভাবে মার্জিনটা আছে। তো তুমি অলওয়েজ চেষ্টা করবা তোমার হেডিংটা দিতে ওই যে
অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং অমুক তমুক দেওয়ার পরে তুমি এখান থেকে লেখা শুরু করবা, এখান থেকে লেখা শুরু করবা এবং লিখে লিখে তুমি যেন এখানে থামো, এখানে থামো, ইটস আপ টু ইউ। সো অলওয়েজ ট্রাই করবা লেফট সাইড থেকে উত্তরটা লেখার। আমি আবারও বলছি, অলওয়েজ ট্রাই করবা লেফট সাইড থেকে উত্তরটা লিখার এবং পরবর্তীতে রাইট সাইডে যাওয়ার। আবারও বলছি, প্রথমেই বলে নিচ্ছি, সব সময় লেফট সাইড থেকে উত্তরটা করার চেষ্টা করবা, তারপরে রাইট সাইডে যাবা। হ্যাঁ, যদি এমন হয় পরীক্ষার সময় তাড়াহুড়ায় মনে না থাকে, রাইট সাইড থেকে শুরু করছি, তাতে কোনো সমস্যা নেই। আবারও বলতেছি, লেফট সাইড থেকে শুরু করা কোনো বিধির বিধান না, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল না যে না ফলো করলে মার্কস কেটে দিবে। জাস্ট তোমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য, তোমার টিচার যেন খাতাটা দেখে সন্তুষ্ট হয়, তোমার টিচার যেন খাতাটায় অ্যান্সারের ধরন দেখে তোমাকে মার্কস দিতে বাধ্য হয়, সেই ক্ষেত্রে তুমি লেফট টু রাইট এই পলিসিটা ফলো করতে পারবা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা কি গ্রাফ চার্টে ভাগ ভাগ করে লিখবো কিনা, প্যারা করে লিখবো কিনা? বলতো, এই কোয়েশ্চেনটা আমাদের প্রায় সবার আছে না? আমাদের সবার মনে কি এই প্রশ্নটা আছে না? অনেকেই কনফিউশনে ভুগতেছো না যে ভাই গ্রাফ চার্টে কি আমি প্যারা দিতে পারবো? ফর এক্সাম্পল, আমি এখান থেকে লেখা শুরু করলাম, তাই না? এই যে লেখা শুরু করলাম, তারপর আমি এখানে একটু ফুল স্টপ দিলাম, আবার এখান থেকে লেখা শুরু করলাম, আবার এখানে একটু ফুল স্টপ দিলাম, তারপরে আবার লেখা শুরু করলাম। বলো, অনেকের মনে কি এই কোয়েশ্চেনটা আছে কিনা? দ্রুত বলো, দ্রুত বলো, একটু দ্রুত বলো। জি, ওকে, না দেব না, আচ্ছা দিও না, সমস্যা নাই। এই প্রশ্নটা কার কার আছে? এই প্রশ্নটা কার কার মাথায় ঘুরতেছে যে ভাইয়া আমি যদি লেখার ভিতরে এরকম ভাগ ভাগ করে লিখি তাহলে কি প্রবলেম হবে কিনা? ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। যাদের নাই তাদেরকে একটা করে স্যালিউট, একদম। আর যাদের আছে তাদের জন্য একটু উত্তরটা দিয়ে দিই। শোনো, মনে রাখবে, তুমি গ্রাফ চার্ট লিখতে গেলে তুমি যদি এইভাবে ভাগ ভাগ করে লিখো তাতেও কোনো প্যারা নাই। আবার যদি তুমি প্যারাগ্রাফের মতো এক টানা লিখে যাও, এক টানা, প্যারাগ্রাফে আমরা কি করি? এক টানা লিখে যাই। আমরা কিন্তু কোনো প্রকার কি দেই না, প্যারাগ্রাফে কিন্তু কোনো প্রকার বিরতি দেই না। প্যারাগ্রাফে কোনো প্রকার বিরতি থাকে না। প্যারাগ্রাফে আমরা একটা পয়েন্ট থেকে লেখা শুরু করি, আর একটা পয়েন্টে এসে লেখা শেষ করি। এর মাঝখানে কোনো প্রকার আমরা কিন্তু কি দেই না, কোনো প্রকার বিরতি দেই না, কোনো প্রকার এরকম করে আলাদা আলাদা সেগমেন্ট করে আমরা লিখি না। তবে তুমি চাইলে গ্রাফ চার্টে সেগমেন্ট করতে পারবা। এখন তুমি যদি জিজ্ঞাসা করবে আপনার মতামত কি, আপনার মানে মতটা কি, এখানে কি সেগমেন্ট দিলে ভালো হয় না না দিলে ভালো হয়? আমি বলবো 50-50। আসলে কিছু কিছু গ্রাফ চার্টের ক্ষেত্রে সেগমেন্ট দিলে খুব সুন্দর লাগে, আবার কিছু কিছু গ্রাফ চার্টের ক্ষেত্রে সেগমেন্ট না দিলেও হয়। অর্থাৎ তুমি যদি প্যারাগ্রাফের মতো টানা লিখে যাও তাতেও কোনো দোষ নেই। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আমার জায়গাটা এখানে মতামতটা 50%, ডিপেন্ডস অন কোয়েশ্চেন। তোমার কোয়েশ্চেনটা কেমন? কোয়েশ্চেনটা হয় যদি ওইরকম এই যে ব্যাংকিং, তারপর হচ্ছে ওই যে একটু আগে দেখলাম যে 6 ধরনের প্রফেশন চুজ করছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো? আমি একটু লেখা সৌন্দর্যের জন্য, যেহেতু আমার কম কম লেখা, সেই ক্ষেত্রে আমি সেগমেন্ট আকারে লিখতে পারবো, চাইলে লেখা যায়। ঠিক আছে, এরকম কোনো কোথাও লিখে দেয় নাই যে প্যারাগ্রাফের মতো হুবহু একটা পয়েন্ট থেকে শুরু করে একটা পয়েন্টে শেষ করতে হবে। সো সেগমেন্ট করলে দেখতে সুন্দর লাগবে জিনিসটার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। বোঝা গেছে? বোঝা গেছে কথাটা? তার মানে এটা নিয়ে কনফিউশনে ভোগার কোনো কারণ নেই, এটা নিয়ে কনফিউশন থাকার কোনো কারণ নেই যে ভাইয়া আমি কি মানে টানা লিখে যাব নাকি সেগমেন্ট আকারে লিখব। ওকে, আন্ডারস্টুড? আন্ডারস্টুড সবাই? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, সব বলবো বাবা, সব বলবো, একটু মনোযোগ প্লিজ, টপিকে থাকি, টপিকের বাইরে না যাই। তাহলে এই যে আমাদের গ্রাফ চার্টটা, এই তিনটা জিনিসের পর আমাদের এখন ইম্পর্টেন্ট যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের কি লাগবে। তোমাদের সম্পদ ভাইয়া অলরেডি তোমাদের প্যারাগ্রাফের উপর একটা মাস্টার ক্লাস নিয়েছে, রাইট? ওকে, তাহলে সেই মাস্টার ক্লাসে ভাইয়া কিন্তু ছোট্ট করে তোমাদেরকে এই তিনটা জিনিস সম্পর্কে বলেছে, যে একটা জিনিসের টপিক সেন্টেন্স, একটা জিনিসের সাপোর্টিং সেন্টেন্স, আর একটা জিনিসের কি, আর একটা জিনিস হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এই জিনিসটা বুঝো। এখন আমি একটু ডিফারেন্টলি এটাকে ডিল করি, ডিফারেন্টলি মানে কি? মানে আমার মাথায় এটা এরকম নাই যে তোমাকে টপিক সেন্টেন্স বুঝে ওইটাই লিখতে হবে, তোমাকে এটার সাপোর্টে কিছু লিখতে হবে, তারপর তোমাকে কনক্লুশনটা লিখতে হবে, না। এখানে সিম্পল একটা জিনিস আমি বুঝি, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা জিনিসের একটা শুরু থাকে,
এরপরে মাঝে চলে যায় ঘটনা, তারপরে এটা কি হয়, শেষ হয়। এটা আমাদের জীবনের মতোই, তাই না? বা ধরো আমাদের পড়াশোনার যে ধাপগুলো আছে সেই পড়াশোনার ধাপের মতোই। ধরো তোমাদের এইচএসসি লাইফটা শুরু হয়েছিল একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে, সেটা ছিল তোমার শুরু, ঠিক না? তারপরে মাঝখানে কতগুলো সময় চলে গেছে, তুমি বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়েছো, নতুন নতুন টপিক শিখেছো, নতুন নতুন ঘটনার সাথে তুমি পরিচিত হয়েছো, এবং দেখতে দেখতে এখন শেষ সময় চলে আসছো। আর আছে মাত্র 2 মাস, 2 মাস প্লাস কিছুদিন। তাহলে সেই যে সারা শুরু থেকে সারা, এই যে এখন কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সময়টা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সময়টা গত হয়ে যাচ্ছে। তাহলে সেটাই হচ্ছে কি তোমার কনক্লুশন পার্ট। সো তোমার মাথায় এইটা মানে খুব মানে জোর করে নেওয়ার দরকার নাই। টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স না। ভাই আমি জানি সবার ওই ক্যাপাবিলিটি থাকবে না, উইথ ডিউ রেসপেক্ট। এখানে আমি কাউকে মানে কোনোভাবেই বলতেছি না যে তোমার ক্যাপাবিলিটি কম বা তোমার ক্যাপাবিলিটি বেশি, না। কিন্তু এভারেজে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে সেন্টেন্স লিখবো, কিভাবে সেন্টেন্স লেখার সাথে সাথে একটা ঘটনা ব্যাখ্যা করব। সেটার জন্য আলাদা করে আমার অনেক কিছু বোঝার দরকার নাই, যেটা বোঝার দরকার সেটা বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে টপিক সেন্টেন্স, এই যে তোমার সাপোর্টিং সেন্টেন্স বা কমপ্লিটিং সেন্টেন্স, এর মানেটা কি? সহজ করে বললে একটা গ্রাফের উপরে যা লেখা থাকে এটাই তোমার টপিক সেন্টেন্স। আবারও বলতেছি, একটা গ্রাফের উপরে যা লেখা থাকে এটাই তোমার টপিক সেন্টেন্স। অর্থাৎ ধরো কি বলছে, প্লিজ মনোযোগ দাও, মনোযোগ দাও। তাহলে দা পাই চার্ট বিলো, বিলো মানে কি, নিচে, শোজ দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স। তাহলে কি দেখাচ্ছে, পার্সেন্টেজ। খুব ইম্পর্টেন্ট আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কোথায় ভুল করো? তোমরা ভুল করো পার্সেন্টেজ আর নাম্বারে। আবারও বলছি, তোমরা ভুল করো পার্সেন্টেজ আর নাম্বারে। তোমরা পার্সেন্টেজ আর নাম্বারের তফাৎটা বোঝার চেষ্টা করো। পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ, শতকরা, আর নাম্বার মানে যেগুলো হাতে গোনা যায়। তাহলে তোমরা কি জানো, পার্সেন্টেজের জায়গায় নাম্বার লিখে ফেলো, নিজেদের মন করা হাদিস। এটা করা যাবে না বাবা, প্লিজ। অর্থাৎ নিজেরা নিজেদের কথারে এই অজুহাত দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বুঝতে হবে এখানে পার্সেন্টেজ আছে, তোমাকেও পার্সেন্টেজ লিখতে হবে। তাহলে টপিক সেন্টেন্সটা কি এখানে? এই যে এখানে যা আছে এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। বলছে ইন বাংলাদেশ ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়ে পার ডে। তার মানে প্রথমত এখানে সাবজেক্টটা বুঝতে হবে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ট্রাভেলার, যারা ভ্রমণ করতে চায়। কি ভ্রমণ করতে চায়? দেশের বিভিন্ন প্রান্তে। তাহলে তাদের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এবং তারা কিভাবে ট্রাভেল করে প্রতিদিন। ট্রাভেলার তো সবাই ইবনে বতুতা না। ইবনে বতুতা নাকি হেঁটে হেঁটে আসছিল, এটাই সত্য, কারণ তখন কোনো এরোপ্লেন ছিল না, তখন রাইট ব্রাদার্সও ছিল না, কেউই ছিল না। সো ইবনে বতুতা কিন্তু হেঁটে হেঁটে এসেছে, নদী পার হয়ে এসেছে, সাগর পার হয়ে এসেছে। তাহলে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা শুধুমাত্র হেঁটে এসেছিলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে পর্যটকরা আসেন তাদেরকে আমরা বলে থাকি নরমালি ব্লগার, তাই না? মনে আছে 500 টাকা আমারে দিতে বলছে, এরকম একটা মিম কার কার মনে আছে বলতো? একটা ভিডিও দেখছিল না, খুব ভাইরাল হয়েছিল। এক বৃদ্ধ বয়সী চাচা, সে হচ্ছে ইংলিশে একটা কমান্ড দিছে, সে যেই ফরেনারের সাথে কথা বলতেছিল, সে পরে ওই যে কাপ কেক বানাচ্ছে, ওই লোকটা বলতেছে টাকাটা আমারে দিতে বলছে, এরকম কিছু একটা বলছিল না, টাকাটা আমারে দিতে বলছে। তাহলে এই যে এখন যে মানে ঘটনাগুলো তুমি দেখো, এখন যে এই যে ট্রান্সপোর্টেশন গুলো তুমি দেখো, তুমি ধরো আমাদের মইনুল ভাইয়া তোমাদের সামনে আছে, তো মইনুলকে আমি যদি জিজ্ঞাসা করি, মইনুল তুমি যদি বাংলাদেশে ঘুরতে যাও, মইনুল তাহলে বাংলাদেশে ঘুরতে গেলে তুমি কয়টা টাইপে আসবা? তুমি কি শুধু হেঁটে হেঁটে বেড়াবা? না, মইনুল বলবে ভাই আমি কখনো কখনো ট্রেনে ঘুরবো, আমি কখনো কখনো বাইসাইকেল চালাবো, আমার মন চাইলে আমি মোটর সাইকেল চালাবো, আমার মন চাইলে আমি বোটের ভিতরে ঘুরবো, আমার মন চাইলে আমি কি করবো, যেমন হচ্ছে বাস, ট্রাক, এগুলোতে উঠবো। কথাটা বুঝতে পারছো? বলো, কথাটা বুঝতে পারছো? দ্রুত বলো। ওকে, ও আচ্ছা, এয়ার নাই। মইনুল বলতেছে ভাই এয়ার কোথায়? এয়ার দিয়েও যেতে পারো, ঢাকা টু সিলেট, ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু কক্সবাজার। তার মানে তোমার মূল উদ্দেশ্যটা হচ্ছে কোন কোন ধরন এখানে ব্যবহারটা করতেছে, যারা হচ্ছে আমাদের কি, যারা হচ্ছে আমাদের ট্রাভেলার, এন্ড আলটিমেটলি এগুলোর পার্সেন্টেজ কত। কথাটা বুঝতে পারছো? তাহলে তুমি যখন এগুলো ব্যাখ্যা করবা, তাহলে টপিক সেন্টেন্স হবে, টপিক সেন্টেন্সটা হবে এইরকম, মানে ওইটার অনুপাতে আমি যদি চিন্তা করি, তাহলে আমি টপিক সেন্টেন্সে কি লিখতে পারবো? দা গ্রাফ শোজ দা নাম্বার। এখন এখানে গ্রাফ নাই, কি আছে? পাই চার্ট আছে। তাহলে তুমি কি লিখবা? তুমি কি গ্রাফ লিখবা? লিখবা না। তা অনেক স্টুডেন্ট আছে আমারে বলে, ভাইয়া আপনি এমন একটা জিনিস লিখে দেন, এমন একটা জিনিস লিখে দেন যেটা দেখে আমি 10টা লিখতে পারবো। এটা তোমরা প্রশ্ন করো না, এটা তোমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করো না, ভাইয়া একটা শেপের জিনিস লিখা দেন, ওইটা দিয়ে 10টা লিখবো। এই কাজটা করবা না। এই কাজটা করলে কি হয় জানো?
পরীক্ষায় আসছে কি? পরীক্ষায় আসছে পাই চার্ট। আবারও বলতেছি, পরীক্ষায় আসছে পাই চার্ট। তুমি বেটা লিখে দিয়ে আসো কি? তুমি লিখে দিয়ে আসো দা গ্রাফ শোজ দ্যাট। কারণ কি? ওই যে তুমি একটা পরে 10টা লিখার পদ্ধতি শিখছো, তুমি একটা পরে 10টা লিখার পদ্ধতি শিখছো, ওইটার কারণে তুমি কি লেখো? তুমি পাই চার্টের জায়গায় গ্রাফ চার্ট লেখো। তাহলে কমন সেন্স আবারও বলতেছি ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? দা পাই চার্ট। আচ্ছা, পাই চার্ট কি করে? শোজ করে। এখন দেখো, পরীক্ষার হলে এখানে প্রশ্নে শোজ আছে। বেশিরভাগ স্টুডেন্ট কি লিখবে? বেশিরভাগ স্টুডেন্ট শোজই লিখবে। এখন তোমার মন চাইলো তুমি ডেসক্রাইবস লিখে দাও, কথাটা বুঝছো? তুমি ডেসক্রাইবস লিখো, তুমি হচ্ছে তোমার মন চাইলো তুমি হচ্ছে ডেপিক্টস লিখো, তোমার মন চাইছে তুমি হচ্ছে ইলাস্ট্রেটস লিখো, তোমার যা মন চাই তুমি লিখতে পারবা। কথা বোঝা গেছে? খালি বানান ভুল করা যাবে না, শুধু বানান ভুল করা যাবে না। তোমার যা খুশি তুমি লিখতে পারবা, ডেপিক্টস লিখতে পারবা, ডেসক্রাইবস লিখতে পারবা, ইলাস্ট্রেটস লিখতে পারবা, সবই একই জিনিস। তাহলে এই টপিক সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি? যে লাইনটা প্রথমে দেওয়া থাকে এইটাকে একটু এদিক ওদিক করে লিখতে হয়, এদিক ওদিক করে লিখতে হয়। তাহলে দা পাই চার্ট শোজ দা, এখানে যেমন নাম্বার অফ কেসেস অফ ম্যালেরিয়া, কি বলছে? দ্য নাম্বার অফ কেসেস অফ ম্যালেরিয়া ইন ঢাকা বিটুইন এত থেকে এত। তুমি তাহলে এখানে কি লিখবা? তুমি লিখবা দ্য পাই চার্ট শোজ বা ডেসক্রাইবস দ্য পার্সেন্টেজ অফ সার্টেইন ট্রাভেলার্স। তুমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করলা বা শুধুই লিখলা ট্রাভেলার্স ইন বাংলাদেশ হু ট্রাভেল ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়ে পার ডে। অর্থাৎ তুমি এখানে একটা হু অ্যাড করে দিলা। সো এইটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তোমার সেন্টেন্সের ভিতরে তুমি যে কি করতে চাও, এই যে এডিটিংটা করতে চাও, সেই এডিটিং, ঠিক আছে? অর্থাৎ হুবহু তুমি এই জিনিসটা লিখে দিতে পারো, সেটা লিখলেও তোমাকে মার্কস দিবে। আর যদি তুমি চাও তুমি একটু এটাকে এদিক ওদিক করে লিখতে পারো, অর্থাৎ যেটা সিম্পল সেন্টেন্স আছে সেটাকে কমপ্লেক্স বানাতে পারো, যেটা কমপ্লেক্স আছে সেটাকে কম্পাউন্ড বানাতে পারো। বলো, বোঝা গেছে? দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। তাহলে টপিক সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি গ্রাফ চার্টের? যেটা আমার পরীক্ষার কোয়েশ্চেনে দেয়া থাকে সেটাই। আবারও বলতেছি, টপিক সেন্টেন্সটা কি আমার গ্রাফ চার্টের? আমার গ্রাফ চার্টের টপিক সেন্টেন্স হচ্ছে আমার কোয়েশ্চেনে যা আসছে তাই, বেহুদা কিছু না। আমার কোয়েশ্চেনে যা আসছে তাই, এর বাইরের কিছু না। মনে থাকবে, মনে থাকবে। এগুলোর স্যাম্পল অ্যান্সারও দেওয়া আছে তোমাদের। এই যে দেখো, এই যে দেখো, এখানে স্যাম্পল অ্যান্সারটা দেখলে তুমি বুঝতে পারবে। স্যাম্পল অ্যান্সারটার দিকে তাকাও। স্যাম্পল অ্যান্সারটা কি দেয় নাই? দেয়ার তো কথা। আচ্ছা, দেয়া না থাকলেও সমস্যা নেই, দেয়া না থাকলেও সমস্যা নেই। আমাদের এখানে সব দেওয়া আছে, আমাদের এখানে সব দেওয়া আছে, ঠিক আছে? এই যে, ওকে। তাহলে দেখো, দেখো আমি কি বুঝাতে চাইছি, টপিক সেন্টেন্স বুঝছো তো? তাহলে এই যে সেন্টেন্সের ভিতরে তুমি একটা অ্যাডভার্ব আনলা, ঠিক আছে? এই যে অ্যাভাব বিলো শব্দগুলো আনলা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু না। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো পরীক্ষার কোয়েশ্চেনে কিন্তু লেখা থাকবে না। দেখো, দ্য চার্ট বা গ্রাফ শোজ দ্য গ্র্যাজুয়াল রাইজ, কথাটা বুঝছো? শোজ দ্য গ্র্যাজুয়াল রাইজ ইন দ্য ইন্টারনেট ইউজার্স। দ্য গ্রাফ অ্যাভাব ক্লিয়ারলি শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। তাহলে আমি কিন্তু সরাসরি বলি নাই যে এটা গ্র্যাজুয়াল রাইজ হচ্ছে, আমি জাস্ট বলছি ক্লিয়ারলি শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। সো এই যে ডিফারেন্সেস গুলা, এগুলো আমরা শিখবো। আমি আবারও বলতেছি, আমরা এখনো শেখার ভেতরে যাইনি। আমি শুধুমাত্র তুমি কিভাবে সেন্টেন্সটা লিখবা সেটা দেখাচ্ছি, তারপরে আমরা ওয়ান বাই ওয়ান দেখবো যে সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হয়। তাহলে টপিক সেন্টেন্স শেষ। এবং টপিক সেন্টেন্সের ক্ষেত্রে কি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখো। তোমরা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে সবাই জিজ্ঞাসা করো, ভাইয়া আমি কি প্রেজেন্ট টেন্সে লিখবো নাকি পাস্ট টেন্সে লিখবো? আমি যেই কথাগুলো বলতেছি এর বাইরে আর কিছু লাগবে না। তুমি যদি মনে করো যে তোমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে মনোযোগ দিয়ে শোনো, লিসেন টু মি কেয়ারফুলি অ্যান্ড oblige, অথবা লিসেন টু মি কেয়ারফুলি অ্যান্ড আস্ক মি কোয়েশ্চেন, আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করো, যাতে করে তোমার কনফিউশন দূর হয়। তাহলে তোমরা যখন স্টোরি রাইটিং লিখো, তোমরা অনেকেই একটা জিনিস নিয়ে চিন্তিত থাকো, ভাই আমি কি প্রেজেন্ট টেন্সে লিখবো নাকি পাস্ট টেন্সে লিখবো? কথাটা কি সত্য না? বা আমি একটা স্টোরি লিখতে যাচ্ছি, আমি স্টোরিটা কি প্রেজেন্ট টেন্সে লিখবো নাকি পাস্ট টেন্সে লিখবো? এটা তোমাদের সব থেকে বেশি কনফিউজ করে। একই জিনিস কিন্তু এই পার্টিকুলার টপিকেও কনফিউশন ক্রিয়েট করে। অর্থাৎ একটা গ্রাফ চার্ট আমি যখন লিখতেছি, আমি কি প্রেজেন্ট টেন্সে লিখবো নাকি পাস্ট টেন্সে লিখবো?
বলো, কথাটা বুঝতে পারছো? একটা গ্রাফ চার্ট আমি লিখতেছি, এই লেখাটা আমি কি প্রেজেন্ট টেন্সে লিখবো নাকি পাস্ট টেন্সে লিখবো? তার সহজ উত্তর হচ্ছে কি? তার সহজ উত্তর হচ্ছে, কথাটা বুঝো, ঘটনা অনেক আগের, ঘটনা অনেক আগের। ধরো ঘটনা 2010 সালে কি হয়েছিল, ঘটনা 2005 সালে কি হয়েছিল, 1990-এর দশকে কি হয়েছে, 80-র দশকে কি হয়েছে, কিন্তু তুমি লিখতেছো বর্তমানে। কথাটা বুঝো, আবারও বলতেছি, ঘটনাগুলো অনেক আগের, রেফারেন্সের যে ব্যাপারটা সাল দেওয়া আছে সেটা অনেক আগের দেওয়া। তার মানে এই না যে তুমি পাস্ট টেন্সে লেখা শুরু করবা। আমার কথাটা কি বুঝতেছো না বুঝতেছো না বলো? আমার কথাটা কি বুঝতেছো না বুঝতেছো না? আমি আবারও জিজ্ঞাসা করছি তোমাদেরকে যে তোমরা কখনোই টপিক সেন্টেন্সে আননেসেসারি পাস্ট টেন্স লিখতে যাবা না। কারণ ঘটনা জবেরই হোক না কেন, ঘটনা যত সাল আগেরই হোক না কেন, তুমি কিন্তু বর্তমানে সেটাকে ব্যাখ্যা করছো, তুমি কিন্তু অ্যাট প্রেজেন্ট কিছু একটা লিখতেছো। সো এখানে দেখো একটা কথা, আমি জাস্ট এটাই বলছি যে অতীতের তথ্যের বর্ণনা করলেও বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সেই লেখা হয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমি বর্তমানে বসে থেকে, আবারও বলতেছি, আমি বর্তমানে বসে থেকে এই উত্তরগুলো দিচ্ছি। সো এখানে নতুন করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই, বা নতুন করে পুরাতন জিনিসকে তুলে ধরার প্রয়োজন নাই। ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে কথা? মনে থাকবে। তার মানে দেখো এখানে কিন্তু ইন্টারনেট ইউজার্স 2000 সালে, 2007, 2009, যেগুলো গত হয়ে গেছে, যেগুলো চলে গেছে, তার মানে কি আমি লিখবো দ্য গ্রাফ অ্যাবাভ ক্লিয়ারলি শোড? আমি কি শোড লিখবো এখানে? আমাকে বলো। আমি কি ডেসক্রাইবড লিখবো? আমি কি ইলাস্ট্রেটেড লিখবো? আমাকে একটু বলো প্লিজ, উত্তর দাও, একটু উত্তর দাও। আমরা এখানে শোজই লিখবো, আমরা এখানে প্রেজেন্ট টেন্সেই লিখবো। অনেকে বোকামি করে, যেহেতু এগুলো অনেক আগের, অনেক আগের সাল, তাই অনেকে বোকামি করে নিজেদের মন মতো কি করে পাস্ট টেন্সে লিখে, পাস্ট ফর্মে লিখে। দরকার নাই তোমার সেগুলো করার, ঠিক আছে? আন্ডারস্টুড? তাহলে যখনই তুমি পুরো গ্রাফটার অ্যান্সার লিখবা, তখন তুমি অবভিয়াসলি অ্যাট প্রেজেন্টে থেকে লিখবা, এবং আলটিমেটলি তুমি যখন 2003 থেকে 2005-এ যাবা, তুমি ফিউচারের কথা চিন্তা করবা যে ইন নিয়ার ফিউচার কি হয়েছে, ইন নেক্সট ইয়ার কি কি হয়েছিল। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে যখন তুমি শুরু করবা, তখন তোমার কি থাকবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। যখন তুমি মাঝখানে আসবা, একটা জায়গায় ব্যাখ্যা করা শুরু করবা, তখন তুমি দেখবা যে এটা ঘটেছিল, এটা হয়েছিল, অটোমেটিক পাস্ট টেন্স চলে আসবে। বলো বুঝতে পারছো কিনা? যারা বুঝো নাই তারা কোয়েশ্চেন করো ফেসবুকে। যা যদি এডিটিং না করে যা আছে তাই লিখে দেই, নাম্বার পাবা, নাম্বার যে দিবে না তা না, তবে এডিটিং করতে পারলে ভালো। এটার নাম হচ্ছে প্যারাফ্রেজিং। আমি সহজ ভাষায় বোঝানোর জন্য এডিটিং বললাম, কারণ এডিটিং আমরা সবাই বুঝি, মাথায় ঢুকে। প্যারাফ্রেজিং হঠাৎ করে বুঝলে মাথায় ঢুকবে না, যদি না তুমি সম্পদ ভাইয়ের ক্লাস করে থাকো। যদি সম্পদের প্যারাগ্রাফের ক্লাস করে থাকো, তাহলে প্যারাফ্রেজিং সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত। আর যদি নাও থাকে, তাদের জন্য আমি এডিটিং শব্দটা ব্যবহার করলাম। তবে আমি তোমাদেরকে রিকমেন্ড করব প্যারাগ্রাফের ক্লাসটা দেখে নিও, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে সেন্টেন্স ক্রিয়েট করতে। ওকে, ঠিক আছে? তাহলে প্রথম দিকে আমরা কখনোই পাস্ট টেন্স ইউজ করব না, কারণ এটার দরকার নেই। তবে যখনই ঘটনা আমার কি হবে ব্যাখ্যা করব, ঘটনা আমার মাঝখানে আসবে, হ্যাঁ আমি বুঝাচ্ছি 2003 থেকে 2005-এ যাচ্ছে, এটা অবশ্যই ফিউচারিস্টিক একটা ব্যাপার। ফিউচারে কি ঘটছে সেটা আমি লিখবো, কিন্তু সেটা ঘটে গেছে। সেটা কি হয়েছে? ঘটে গেছে। আরো সহজ করে বলি, আমরা উইল আর উড, দুইটা শব্দ, একটু তাকাই, সবাই মনোযোগ দাও, দেখো কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি বলি উইল, আমরা যদি বলি উড, এই দুইটা শব্দের ভিতরে তফাৎ আছে কোনো? বলো, এই দুইটা শব্দের কোনো পার্থক্য আছে? কেউ একজনকে একটা পার্থক্য দিতে পারবা? উইল ভার্সেস উড নাকি উইল আর উড একই জিনিস? উইল ভার্সেস উড নাকি উইল আর উড একই জিনিস? আমাদের উত্তর হচ্ছে উইল আর উড দুইটা একই জিনিস, অর্থাৎ দুইটা হচ্ছে মোডাল ভার্ব, কিন্তু তাদের ভিতরে অর্থের পার্থক্য আছে। আমি আবারও বলছি, উইল আর উড দুইটা একই জিনিস, দুইটাই হচ্ছে মোডাল ভার্ব, কিন্তু এদের ভিতরে কি আছে? অর্থগত পার্থক্য আছে। অর্থাৎ উইল দিয়ে আমরা বুঝাই ভবিষ্যতে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটার কি আছে? এটা নিশ্চয়তা আছে। যেমন আই উইল গো টু দ্য মস্ক, যারা মুসলিম আছি আমরা অবশ্যই আজকে কি যাব? আমরা আজকে মসজিদে যাব, শুক্রবার দিন মসজিদে গিয়ে নামাজ পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা, এবং আমাদের যাওয়া উচিত, ঠিক না? অবশ্যই যাওয়া উচিত। তাহলে এইরকম এটা হচ্ছে উইল, আমরা যাবই, আমাদেরকে যেতে হবেই। আর উড হচ্ছে কি? উড ব্যাপারটা হচ্ছে এমন, আমরা কোনো একটা পসিবিলিটিসকে বোঝাচ্ছি, এক জিনিস একটা ঘটতে পারতো,
কিন্তু ঘটে নাই, এরকম বোঝাতে আমরা উড ব্যবহার করি। তো সিম্পলি ব্যাপারটাও এখানে এরকম যে শুরুতে আমরা যদিও প্রেজেন্ট টেন্সে লিখতেছি, কিন্তু যখন আমরা নিচে আসতে থাকবো তখন আমরা মাথায় রাখবো যে ঘটনাগুলো তো পাস্ট টেন্সে ছিল, তাই মাঝখানে আমরা যখন লিখবো, আমি এটা লিখবো না যে ইন দ্য নেক্সট ইয়ার, দেখো ইন দ্য নেক্সট ইয়ার দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স উইল রিচ, এখানে রিচড আছে, এটাই কারেক্ট। এখন এখানে যদি তুমি উইল রিচ লেখো, কথাটা বুঝছো, তুমি যদি এখানে উইল রিচ লেখো, প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বসে আছো 2024 সালে, তুমি 2005 সালে কি হয়েছে সেটাকে উইল রিচ দিয়ে লিখবা, এটা তো মেক সেন্স করে না, তাই না? সো এখানে এটা কাটা যাবে। বলো বোঝা গেছে কথা? ওকে। হ্যাঁ, আরেকটা যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আমরা যখন উইল আর উডকে ব্যবহার করি টেন্সের, আমরা ধরে নেই এটা আমাদের উপমহাদেশে ব্যবহার করে, যদিও এটা হচ্ছে নেটিভ স্পিকাররা ব্যবহার করে না, মানে ব্রিটেনের আমেরিকার লোকরা এটা ব্যবহার করবে না, ওরা মোডাল ভার্ব হিসেবে চিন্তা করে। তবে আমাদের উপমহাদেশে আমরা উইলকে ধরি হচ্ছে ফিউচার আর উডকে ধরি হচ্ছে পাস্ট। সেটার কারণ হচ্ছে আমরা ন্যারেশন করতে যাই, ন্যারেশন করতে গেলে আমরা বলি যে যদি আমাদের কি থাকে, রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকে, তাহলে উইল উডে পরিণত হয়। এই জন্য আমরা এই উপমহাদেশীয় স্টাইলে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই যে আছে, সেই সব জায়গায় আমরা এইরকম উইলকে ফিউচার এবং উডকে আমরা কি হিসেবে ধরি, পাস্ট ফর্ম হিসেবে ধরি। যাই হোক, সেটাও ভুল না, সেটাও ঠিক আছে। তাহলে ভাই বুঝতে পারছো এখানে কি উইল রিচ লিখবা, তুমি কি এখানে উইল রিচ লিখবা, বা তুমি কি রিচেস লিখবা? বলো, তুমি কি রিচেস লিখবা? না, এরকম কিছুই লিখবা না। সো আলটিমেটলি এই জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। সো আমি এগুলো কেটে দেই, কারণ এগুলো রাখারও দরকার নেই। ঠিক আছে, তুমি এখানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন লিখবা। তাহলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স কোথায় লিখবো, কিভাবে লিখবো, বুঝতে পারছি? আমাকে একটু বলো সবাই। আর যারা বুঝো নাই তাদেরকে আমি আবার ব্যাখ্যা করে দিব প্লিজ। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমার আর বাসায় প্রশ্ন না থাকে। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তুমি ক্লিয়ার হলো তো যে তুমি প্রেজেন্ট টেন্সে লিখবা নাকি পাস্ট টেন্সে লিখবা, নাকি তুমি দুইটা মিক্সড করে লিখবা? তুমি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন লিখবা। ঠিক আছে, দুষ্টামি না করি আমরা প্রশ্ন, যেটা প্রশ্ন করা উচিত সেই প্রশ্নটা করি। ওকে, স্টোরির ক্লাস কি হবে আজকে ডিপেন্ড করে, একটু ওয়েট করো, বলে দিচ্ছি। আবারও দেখো, এই যে দেখো শাওন একটা কোয়েশ্চেন করেছে, গ্রাফের চিত্র কি আঁকা লাগবে? আমি আবারও উত্তর দিচ্ছি, আমি এই উত্তরটা আরেকবার দিয়েছি, কোনো চিত্র আঁকতে হবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এখন আসো ভাইয়া, আমি কি টপিক সেন্টেন্স শুধু একটা লাইনে লিখবো? না, তুমি চাইলে টপিক সেন্টেন্স দুইটা লাইনেও লিখতে পারো। আমি আবারও বলছি, টপিক সেন্টেন্স কি একটা লাইনেই লিখতে হবে? না, তুমি টপিক সেন্টেন্স চাইলে দুইটা লাইনে লিখতে পারো। কিভাবে? সেটা হচ্ছে, ধরো 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 তুমি তাকাও, ম্যালেরিয়ার কোয়েশ্চেনটা কোথায়? ম্যালেরিয়ার কোয়েশ্চেনটা এই যে দেখো, কেসেস অফ ম্যালেরিয়া ইন ঢাকা। একটু বোঝার চেষ্টা করো, ওয়ান লাইনার গ্রাফ। তাহলে এটার সাবজেক্টটা কি? এটার সাবজেক্টটা হচ্ছে কেসেস অফ ম্যালেরিয়া ইন ঢাকা। ম্যালেরিয়া একটা রোগ, তাই না, মশাবাহিত। তাহলে এই ম্যালেরিয়া রোগের ওয়াই অ্যাক্সিসে কি দেওয়া আছে? ওয়াই অ্যাক্সিসে কিছু মার্কস করা নাম্বার দেওয়া আছে, নাম্বার ক্যাপ 600, 500, 400, 300, 200, 100। এটা হচ্ছে নাম্বার ক্যাপটা দেওয়া আছে। এবং এখানে কি দেওয়া আছে? এখানে ইয়ার দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? ইয়ার দেওয়া আছে। 1960-তে কি হয়েছিল, 65, 1970, 1975, এরকম করে 5 বছর অন্তর দেওয়া আছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে গ্রাফটা খুবই কি, একদম মানে নিষ্ক্রিয় অবস্থায় আছে, অর্থাৎ কোনো প্রকার বাড়েও নি, কমেনি, আবার হঠাৎ বেড়ে গেছে, আবার একদম বেড়ে গেছে, শীর্ষে পৌঁছে গেছে, আবার এরকম একটা কি আছে, মানে কোনো প্রকার অস্থিতিশীলতা নাই, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, অপরিবর্তনশীল একটা অবস্থা, তারপর আবার ডাউনফল হয়েছে, একদম নিচে নেমে গেছে। তার মানে এখানে আমরা যদি চিন্তা করি, আমরা চাইলে এখানে টপিক সেন্টেন্সে এরকম লাইন লিখতে পারি। কি লিখতে পারি? দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ কেসেস অফ ম্যালেরিয়া ইন ঢাকা বিটুইন 1960 and 1995। দেখো, খুব ট্রিকি একটা সুন্দর বা ট্রিকি ওয়ে, অর্থাৎ কি, প্রথম ধাক্কায় আমি শুধু টপিকটার মানে সাবজেক্টটা লিখলাম। সেটা কি? দ্য কেসেস অফ ম্যালেরিয়া, এটা আমার সাবজেক্ট। আবারও বলছি, দ্য কেসেস অফ ম্যালেরিয়া এটা আমার সাবজেক্ট। আমি এটার প্লেসটা লিখলাম কোথায়?
ঢাকায়, যেহেতু কোয়েশ্চেনে লেখা আছে। এবং আমি এটা টাইম লাইনটা লিখলাম যে কি 1960 অ্যান্ড 1995, তার মানে 1960 এবং 1995 এই টাইম লাইনটার মাঝখানে ম্যালেরিয়ার যে ঘটনা ঘটেছে বা কেসেস পাওয়া গেছে সেটা বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে সামগ্রিক একটা পরিবর্তনশীল অবস্থার বর্ণনা আমরা দিতে পারি। এটা আমাদের কাটতির জন্য, আমরা যেন একটু বুঝাইতে পারি আমাদের টিচারকে যে ভাই আমি কিন্তু একটু ডিফারেন্ট কিছু লিখছি, আমার ভিতরে কিন্তু একটু ডিফারেন্সেস আছে। কি, এই যে দেখো বলছে ইট ক্যান ক্লিয়ারলি বি সিন দ্যাট দ্য নাম্বার অফ কেসেস অফ ম্যালেরিয়া হ্যাজ ইনক্রিজড র্যাপিডলি টু 500 কেসেস অ্যারাউন্ড দ্য, কি বললো, 1980s, remained constant for about a decade and then dropped to zero before 1990. তার মানে কি, তার মানে হচ্ছে তারা এই যে জিনিসটা দেখো যে 1965 এর পরে, 1965 এর পরে এটা যে একটু শার্প রাইজ হয়েছে, এই যে একটু বাড়ছে, 200-100 মাঝখানে ছিল, ধরে নিচে 100-150 ছিল, তারপরে বলছে যে 1970 থেকে 1975 এটা কি পিক করছে, এটা একদম বেড়ে গেছে। কথাটা বুঝছো? এই মনোযোগ দাও, মনোযোগ দাও। মনোযোগ দাও। তারপরে এখানে কি আছে, এটা অপরিবর্তনশীল আছে, তারপর এটা আবার কি করেছে, ডাউনফল করেছে। সো তুমি চাইলে এরকম একটা সামগ্রিক অবস্থা এর পরের লাইনে লিখে দিতে পারো। তাহলে তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এইটা তো এটার জন্য আপনি বললেন, তাহলে ধরেন আপনার প্রশ্নে এটা ছিল, কি ছিল আপনার প্রশ্নে, এটা ছিল দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ বা ইন বাংলাদেশ এত সাল থেকে এত। তাহলে আমি এখানে সেকেন্ড লাইনটা কি লিখবো? এই যে দেখো এখানে খুব সুন্দর করে সাজানো আছে, তোমাদের অন্য কোনো বই পড়তে হবে না, অন্য কারো কোনো নোটস পড়তে হবে না, এটাই মোর দেন এনাফ। তাহলে দ্য গ্রাফ অ্যাবাভ ক্লিয়ারলি শোজ দ্য নাম্বার অফ হোয়াট, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। ইট শোজ, এই যে দা গ্রাফকে সাবস্টিটিউট করেছে ইট, কারণ এইটা একটা বস্তু, এটা কোনো ব্যক্তি না, তাই বস্তুকে এই যে আমার কি বলতো, আমি বারবার তোমাদেরকে পড়িয়েছি এটা, ইট হচ্ছে এক ধরনের কি ধরনের প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন। তাহলে ইট শোজ দ্যাট দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স হ্যাজ ইনক্রিজ টু এ লার্জ এক্সটেন্ট। এক লাইনে শেষ, যে এটা প্রচুর পরিমাণে বেড়েছে। আবার যদি ডাউন করতো তাহলে ডাউন হইতো। এবং এগুলোতে কি শব্দ ব্যবহার করবো সব আমি বলে দিচ্ছি, ওয়েট করো, বলে দিচ্ছি। তার মানে তুমি চাইলে টপিক সেন্টেন্সের সাথে একটা এক্সট্রা লাইন ক্যারি করতে পারো। পারবা? আমাকে বলো তো, পারবা? আমাকে বলো, পারবা? টপিক সেন্টেন্সের সাথে একটা এক্সট্রা লাইন নিজে থেকে লিখতে পারবা? আমাকে বলো, নিজে থেকে লিখতে পারবা? যদি বলে পাই চার্টে একটা এক্সট্রা লাইন লিখতে পারবা? বলো কি লিখবা জানো? কমন সেন্স। তুমি কি লিখবা? বলবা যে ফ্রম দিস পার্টিকুলার পাই চার্ট, আমার কথাটা শোনো, ফ্রম দিস পার্টিকুলার পাই চার্ট উই ক্যান সি দ্যাট, বা ইট ক্যান বি clearly seen that land vehicles are being used more than বাইসাইকেল অ্যান্ড আদার্স ভেহিকল। তুমি এই টাইপের একটা লাইন লিখে দিতে পারবা। তার মানে টপিক সেন্টেন্সের সাথে সবসময় তুমি একটা এক্সট্রা লাইন লিখে দিলে সেই যে তুমি শুরুটা করলা, এই ইনিশিয়েটিভটা তোমার টিচারকে অবশ্যই আকৃষ্ট করবে। সে যত দ্রুতই খাতা দেখুক না কেন, সে এইভাবে খাতা দেখুক না কেন, সে টিচার, তাকে রেসপেক্ট করো, ঠিক আছে? কারণ সে জানে সে কি দেখতেছে খাতা, সে বুঝেই তোমাকে মার্কস দিবে, ঠিক আছে? সো স্যার অনেক দ্রুত খাতা দেখে, এত পরে কি হবে, এগুলো না ভেবে তোমার জায়গা থেকে তুমি সঠিক থাকো। শোনো, তুমি যদি এসকেপ মেকানিজম খোঁজো যে আমি কিভাবে এখান থেকে ছুটকারা পাবো, ছাড়া পাবো, তোমার কাছে 101টা উপায় থাকবে, কিন্তু তোমার টিচারের কাছেও কিন্তু ওই 101টা উপায় খণ্ডায়ন করার ক্ষমতা আছে। অর্থাৎ তুমি ভাবতেছো টিচার খাতা দেখে না, আমি ভুল বানান লিখবো, আমি ভুল সেন্টেন্স লিখবো, আমি কাটসাট করব, আমি বেশি লিখবো না, তথ্য ঠিকভাবে লিখবো না, আর টিচার কি দেখে নাকি নাম্বার দিয়ে দিবে? নো, যেদিন টিচার খুব ভালো করে খাতা দেখে ফেলবে সেদিন কিন্তু তুমি 5 নাম্বারও পাবা না, তোমার দয়া করে 2-3 যদি দেয় তো দিল। সো এইগুলো মাথায় রাখবা। এসকেপ মেকানিজম, এই থিওরি থেকে দূরে থাকো যে আমি এসকেপ করব, আমার কাছে 101টা নিয়ম আছে, হ্যাক্স আছে, আমি এইভাবে এসকেপ করব, টিচার তো নাম্বার দিবে, এটা করবা না। তোমার জায়গা থেকে তুমি সম্পূর্ণ সঠিকভাবে উত্তর লিখে দিয়ে আসবা। বাকিটা তোমার সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে যে প্লিজ আল্লাহ আমারটা যেন ঠিকভাবে খাতা দেখে আমাকে মার্কস দিয়ে দেয়। বোঝা গেছে কথা? ঠিক আছে, টপিক সেন্টেন্সের খেলা খতম। তাহলে টপিক সেন্টেন্সে কয়টা লাইন লিখলে ভালো? 2টা লাইন লিখলে ভালো। এটা তোমার ভিতরে কি দিবে? এটা তোমার ভিতরে একটা কি দিবে?
তোমার লেখাটাকে সুন্দর করে আনবে, তোমার ভিতরে একটা কনফিডেন্সও গ্রো করবে যে না আমি লিখতেছি। ওকে, এরপরে যেটা আছে সাপোর্টিং সেন্টেন্সগুলো। সাপোর্টিং সেন্টেন্স লিখতে গেলে কি লাগে অ্যাকচুয়ালি? সাপোর্টিং সেন্টেন্স লিখতে গেলে কি লাগে আমি আবারও বলি, আমি একদম শুরুর দিকে বলেছিলাম যে একটা ঘটনা তুমি যখন ব্যাখ্যা করবা, সেটা ওয়ান লাইনার হোক, বার চার্ট হোক, অথবা পাই চার্ট হোক, কথাটা বুঝছো, সেই ক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি? তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোত্থেকে শুরু হইতেছে, তোমার মার্কটা কোন জায়গায়, কোথায় মার্ক করা আছে। তাহলে এখানে দেখো কয়টা ইয়ার আছে, 1960, 1965, 1970, 1975, 80, 85, 90, 95। তার মানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। এখন তুমি কি 8টা বছর সম্পর্কেই লিখবা? কমন সেন্স বুঝো, চিন্তা করো, ধারণা করো, তুমি কি 8টা বছর সম্পর্কে আলাদা আলাদা করে লিখবা, নাকি তুমি একটু চিন্তা করবা প্রত্যেকটার ভিতরে একটা 5 বছরের গ্যাপ আছে। তাহলে ইন বিটুইন 1960 টু 1965, ইন বিটুইন 1965 টু 1970, ইন বিটুইন 1970 টু 1975, ইন বিটুইন 1975 টু 1980। তাহলে এই কথাগুলো কিন্তু তোমার অটোমেটিক চলে আসবে। অর্থাৎ 5 বছর অন্তর অন্তর কি ঘটছে, কেসটা কি ম্যালেরিয়া, ম্যালেরিয়ার কেস এখানে কি দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, কেস বলা আছে, তার মানে এটা নাম্বারস, সংখ্যা। বুঝতে পারছো? তার মানে এই যে কনফিউশন গুলো, ভাইয়া এইগুলা কি আমি তো বুঝতেছি না, 600 500 300 এগুলো আবার কি সালামি, এটা কি ঈদ সালামি? আমাকে বলো তো, এই আমাকে বলো, এদিকে আসো, এই তাকাও, এদিকে আসো, এটা কি ঈদের সালামি দিছে এখানে তোমারে? যে তোমার মনে করো রেজা ভাইয়া দিছে 200, তোমার সম্পদ ভাইয়া দিছে 300, তোমার হিমেল দাদা দিছে 400, তোমার অপার ভাইয়া দিছে 500, তোমার অভি দাদা দিছে 600, তোমার সঞ্জয় দাদা দিছে 700। এখানে কি ঈদের সালামি দিতেছে কেউ? না, খুব সিম্পল, এটা তো ঈদের সালামি না। এটা কি? এটা হচ্ছে কেসেস অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া একটা রোগ, এটা তো বুঝতে হবে, ম্যালেরিয়া, কলেরা এগুলো রোগ। তাহলে রোগ দিতে, তাহলে রোগের কি থাকে, রুগী থাকে, রুগী কি হয়, রুগীর নাম্বার থাকে, সংখ্যা থাকে, তাহলে হচ্ছে রুগীর সংখ্যা। বুঝছো? বুঝছো? মনে থাকবে? মনে থাকবে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা একটা নাম্বারস। তাহলে তুমি প্রত্যেকটার ক্ষেত্রে কি করবা, তুমি প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যে ক্যাপগুলো আছে 5 বছর অন্তর অন্তর, এগুলোকে তুমি ধরে ধরে লিখবা এবং এইখানে কতগুলো ঘটনা ঘটছে সেটা লিখবা। এটাই হচ্ছে তোমার সাপোর্টিং সেন্টেন্স। তাহলে দেখো সাপোর্টিং সেন্টেন্সে কি বলছে, বলেছে ইন 1960 the number of cases of malaria stood, খেয়াল করো, স্টুড মানে দাঁড়িয়েছিল, স্টুড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 100। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি কি স্টুড লিখবো, আমি অ্যাট অ্যাপ্রক্সিমেটলি লিখবো? ভাইয়া আমার পক্ষে তো এগুলো লেখা সম্ভব না, আমি এগুলো কি মুখস্থ করে যাব? হিয়ার ইজ দ্য পয়েন্ট, যে এগুলো কি মুখস্থ করে যাব? না, মুখস্থ করার তো প্রশ্নই ওঠে না। তাহলে আমি কিভাবে লিখবো? ভাই তোমাকে হুবহু এই লাইনটা লিখতে হবে এমন তো কেউ বলেনি। অর্থাৎ তুমি জাস্ট বুঝলা যে এটা কিভাবে লেখা যায়, স্টাইলটা কি। তাহলে স্টাইলটা হচ্ছে ওরা একটা ফ্রেজ আকারে লিখছে, দেখো স্টাইলটা ইন 1960। ওরা কিন্তু বারবার বলে নাই, তোমাদের একটা টেন্ডেন্সি থাকে ফ্রম দিস গ্রাফ চার্ট, ফ্রম দিস পাই চার্ট, ইন দিস গ্রাফ চার্ট, ইন দিস পাই চার্ট উই ক্যান সি দ্যাট, ইট ক্যান বি ক্লিয়ারলি সিন দ্যাট, এগুলো বারবার তোমরা বলো। কথাটা বুঝো? আমি তো পার্সোনালি মানে সাজেস্ট করি না এই টাইপের লেখা, যে উই ক্যান বি, ইট ক্যান বি সিন দ্যাট, বা উই ক্যান সি দ্যাট। হ্যাঁ, 1-2বার লিখছো, দ্যাটস ওকে। পুরো অ্যান্সারটার ভিতরে 1বার বা 2বার লিখছো বেশি হইলে, দ্যাট ইজ ওকে। কিন্তু তোমরা প্রতি লাইনে লাইনে লিখো, প্রতি লাইনে লেখো ইন 1960 উই ক্যান সি দ্যাট, ইন 1970 উই ক্যান সি দ্যাট, ইন 1980 ইট ক্যান বি শোন দ্যাট, বা ইট ক্যান বি ক্লিয়ারলি সিন দ্যাট। দরকার আছে লেখার? আমার কথা বুঝতেছো কি বুঝো নাই বলো? আবারও বলতেছে, একদম খাঁটি বাংলা ওয়েতে যাচ্ছি আমরা, কোনো প্রকার স্ট্রাকচারাল না, একদম তুমি যা চিন্তা করো, তোমার লেভেল একটা স্টুডেন্ট কি চিন্তা করে সেটা চিন্তা করে বলতেছি। তাহলে তুমি যদি বারবার এই কথাগুলো লেখো, এটা রিপিটেটিভ হয়ে যাবে, এতে করে তোমার ওয়ার্ড কাউন্ট বাড়বে না, 1 2 তোমার লেখার সৌন্দর্য হারাবে, 3 তোমার মার্কস কমে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? তার মানে তুমি যদি একই ধরনের কথা লিখো, উই ক্যান বি, ইট ক্যান বি সিন, উই ক্যান সি দ্যাট, ইট শোজ দ্যাট, এই ধরনের লেখা লিখলে ওয়ার্ড কাউন্ট বাড়বে না, ওয়ার্ড কাউন্ট যা আছে তাই থাকবে। 1 2 হচ্ছে কি, লেখার সৌন্দর্য তো আরো আগে বাড়বে না, এন্ড 3 লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার মার্কস কমে যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো
তুমি দ্য নাম্বার অফ কেসেস অফ ম্যালেরিয়া এত, এটা লেখছে না, তুমি এই লাইনটা এইভাবে লেখো, চিন্তা করো, একটু চিন্তা করো, তুমি এই লাইনটা এইভাবে লেখো, in 1960 the number of cases of malaria, কথাটা বুঝো, the number of cases of malaria। এখন কারা কারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছো, আমরা তোমাদেরকে শিখিয়ে থাকি দা নাম্বার থাকলে ভার্বের কোন ফর্ম বসে বলো, সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্ম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হয়েছে কিন্তু তোমাদের ব্যাচে, দা নাম্বার আর এ নাম্বার, কথাটা বুঝো, দা নাম্বার আর এ নাম্বার। তাহলে এর মধ্যে পার্থক্যটা কি? দা নাম্বারের পরে সিঙ্গুলার ভার্ব বসে নাকি প্লুরাল ভার্ব বসে? ভর্তি পরীক্ষার একটা কমন কোয়েশ্চেন, ভর্তি পরীক্ষার সবচেয়ে হট কেক কোয়েশ্চেন যদি তুমি বলো, একদম ঠিক আছে, আসেই আসে এ নাম্বার আর দা নাম্বার, দা নাম্বারের পরে সিঙ্গুলার নাকি প্লুরাল ভার্ব, দ্রুত বলো, আমি ওয়েট করছি তোমাদের অ্যান্সারের। তোমরা পড়াশোনা করো না, এ থেকেই বোঝা যাচ্ছে ইউ গাইজ ডু নট স্টাডি, তোমরা শুধু মুখস্থ করো। দেখো প্লুরাল ভার্ব লিখতেছে, আমি দেখি কয়জন অলরেডি প্লুরাল ভার্ব লিখছে, আমি একটু দেখি কয়জন লিখছে। 1 2, রিয়াদ হাসান তো বাঁচার জন্য 2টা লিখছে, সে সিঙ্গুলারও লিখছে প্লুরালও লিখছে, বা 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 বা, ভেরি গুড। তার মানে দেখো তোমাদের ইঞ্জিনের অবস্থা কেমন, তোমাদের ইঞ্জিনের অবস্থা খুব খারাপ, তোমাদের ইঞ্জিন ভালো করে চালু দিতে হবে, ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, ওকে। দা নাম্বারের সাথে প্লুরাল ভার্ব বসে, এই কথা হচ্ছে তোমরা যদি বলো তাহলে শেষ, শেষ। দা নাম্বারের পরে সিঙ্গুলার ভার্ব হয়, তার মানে তুমি এখানে একটু ভুল করলা। তো তুমি যদি এখন লেখো, দেখো এই যে দেখো, দা নাম্বার অফ কেসেস অফ ম্যালেরিয়া, তুমি যদি লেখো ওয়ার, তাইলেই তুমি মার্কস পাবা না। আর তুমি যদি লেখো দা নাম্বার অফ কেসেস অফ ম্যালেরিয়া ওয়াজ নিয়ারলি 100, লিখতে পারবা না? আমাকে বলো, বলো, লিখতে পারবা না? ওয়াজ নিয়ারলি 100, অর্থাৎ অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 100, স্টুড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 100 এর জায়গায় তুমি কি লিখতে পারো? দ্য নাম্বার অফ কেসেস অফ ম্যালেরিয়া স্টুড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 100। বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো? দ্রুত বলো, বোঝা গেছে? তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যা, নাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেম। তাহলে দা নাম্বারের পর আমরা কি বসাচ্ছি? এই নামাজ পড়তে যাব, আমিও যাব বাবা, নামাজের ব্রেক দেওয়া তো সম্ভব না, আমরা ডিরেক্ট ক্লাসই অফ করে দিব, কিন্তু যতক্ষণ আসি একটু বোঝার চেষ্টা করি। আর এ নাম্বারের পরে আমরা কি করি? অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমরা সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব বসাই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্লুরাল ভার্বই বসে, ঠিক আছে। যেমন এ নাম্বার অফ পিপল ওয়ার অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস, আমরা যদি কালকে গিয়ে এই কথাটা বলি যে এই সময়টায় নাম্বার অফ পিপল ওয়ার অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস, এই টাইপের কিছু। বা আমি যদি এখনই বলি, যেটা এখনো আছে, এটা রেশ আছে প্রেজেন্ট পারফেক্টে, নাম্বার অফ পিপল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এইভাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার আর কি, তুমি কিভাবে চেঞ্জ করতেছো এবং কিভাবে তুমি পার্থক্যটা লিখতেছো। দেখো, দ্যাট নাম্বার রোজ স্টেডিলি, তাহলে এখন আমাকে বুঝতে হবে গ্রাফ চার্ট লিখতে গেলে যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে ভার্বের ব্যবহার আর অ্যাডভার্বের ব্যবহার, সব থেকে গুরুত্বপূর্ণ। গ্রাফ চার্টে যদি ভালো করতে চাও, তোমাকে গ্রাফের মানে তোমাকে ভার্ব এবং অ্যাডভার্বের ব্যবহার শিখতে হবে। কোথায় স্টেডিলি যাচ্ছে, মানে স্টেডিলি, কোথায় হঠাৎ রকেটের মতো লঞ্চ করছে, বেড়ে গেছে, বুম করছে, কোথায় হচ্ছে ডাউনফল হয়েছে, ডেক্লাইন হয়েছে, হ্যাঁ, এই সব কিছু আমাকে বুঝতে হবে। ডেপ্রিসিয়েট করছে, তাহলে দ্যাট নাম্বার রোজ, রোজ মানে কি, কোত্থেকে আসছে রোজ? এই যে ভাইয়া বারবার পড়াই, রাইজ, রাইজের ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি? রোজ। এগুলো বুঝতে পারছো কেন লাগবে, কেন লাগবে? তাহলে ভার্ব এবং অ্যাডভার্বের ব্যবহার আমাদেরকে শিখতে হবে, আমাদের গ্রাফগুলো দেখে দেখে ভার্ব এবং অ্যাডভার্বের সঠিক ব্যবহার শিখতে হবে। তাহলে দ্যাট নাম্বার রোজ স্টেডিলি। এখন তুমি বলতে পারো, ভাইয়া আমি রোজ দিব না, আমি ইনক্রিজড দিব। আমি কি দিব? আমি দিব ইনক্রিজড। ভাইয়া আপনি কি নাম্বার কাটতে পারবেন আমার? জীবনেও না। তুমি এইটা লিখলেও মার্কস পাবা, তুমি এইটা লিখলেও মার্কস পাবা। সো তোমাদেরকে আমরা যে শীটগুলো দেই, এই শীটগুলো দেওয়ার মানে হচ্ছে কি, এগুলো মডেল অ্যান্সার, এগুলো হচ্ছে মডেল অ্যান্সার।
তোমাকে মুখস্থ করার জন্য আমরা দেই না, তোমাকে আমরা বলছি না তুমি এটা মুখস্থ করে বাচ্চাকে লিখে দিয়ে আসো, নো নেভার। আমরা বলছি যে তুমি এটা পড়ো, এই শীটটা একটু A to Z পড়ো। এই যে বারবার A to Z বলি কেন, যাতে করে তুমি পড়ার সাথে সাথে বুঝতে পারো যে তোমার কোথায় প্রবলেমসগুলো হচ্ছে। তাহলে দেখো এই যে স্টেডিলি, এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে, অল ইয়ার্স মনোযোগ দিয়ে শোনো, যে আমি যখন গ্রাফ চার্ট লিখবো প্রচুর পরিমাণে আমাদেরকে অ্যাডভার্বের ব্যবহার করতে হবে। যেমন স্টেডিলি একটা অ্যাডভার্ব, নিয়ারলি একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলোর ব্যবহার আমাদেরকে শিখতে হবে, এবং সেটাই আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি যে কি আছে ভোকাবুলারি বা কি আছে গ্রামারে। তাহলে কি কি দেখলাম? আমরা দেখলাম ফ্রেজের ব্যবহার, আমরা দেখলাম ভার্ব এবং অ্যাডভার্বের ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার। আমরা দেখি আরো টাইপের ফ্রেজের ব্যবহার আছে, এই যে দেখো অ্যাট দিস পয়েন্ট, এই মুহূর্তে বা এই সময়। আমরা এই জিনিসগুলো কিন্তু লিখি না, আমরা এই জিনিসগুলো লিখি না, আমরা সারাক্ষণ শুধু লিখি উই ক্যান সি দ্যাট, আই ক্যান সি দ্যাট, দে ক্যান সি দ্যাট। না, এগুলো বলা যাবে না, ঠিক আছে, এগুলো বলা যাবে না। আরেকটা জিনিস, গ্রাফ চার্ট তোমার আমার কারো সম্পত্তি না, গ্রাফ চার্ট তোমার আমার কারো সম্পত্তি না। যে আই আন্ডারস্ট্যান্ড, আই অবজার্ভ, আই ক্যান সি, এই টাইপের লাইন, এই টাইপের ক্লজ লেখা যাবে না। বলো কি বলছি, বলো বলো দ্রুত বলো কি বলছি। আই আন্ডারস্ট্যান্ড, আই ক্যান সি, আই ক্যান অবজার্ভ, এই টাইপের কথা লেখা যাবে না গ্রাফ চার্টে। গ্রাফ চার্টে এই ধরনের কথা লেখা যাবে না, একদম মার্কস কেটে দিবে টিচার। টিচার কিন্তু একদম মার্কস কেটে দিবে তুমি যদি লেখো এইসব কথা। এই যে আই আন্ডারস্ট্যান্ড, আই ক্যান সি দ্যাট, ঠিক আছে, এই টাইপের লাইন লিখবা না। বলো বলো আমাকে, লিখবা না লিখবা না, দ্রুত বলো, দ্রুত বলো। হ্যাঁ, ফার্স্ট পার্সন লেখা যাবে না, ফার্স্ট পার্সন লেখা, হ্যাঁ ফার্স্ট পার্সন লেখা যাবে না, শেষ। যদি লিখো তাহলে তোমার নিজের জিম্মায়, নিজের দায়িত্বে লিখবা, নিজের দায়িত্বে ঘোড়ার আন্ডা নিয়ে আসবা, ঠিক আছে, ওকে, নিজের দায়িত্বে নিয়ে আসবা, ঠিক আছে। তারপরে দেখো এই যে এই টাইপের জিনিসগুলো ইউজ করতে হবে, ফ্রম 1988 টু 1995। এখন তুমি বলতে পারো, তুমি বলতে পারো ভাইয়া সব সময় ফ্রেজ আগে কেন লিখবো? হ্যাঁ, এটাও একটা কোয়েশ্চেন। সব সময় ফ্রেজ আগে না লিখে তুমি এইভাবেও লিখতে পারো যে ঢাকা ওয়াজ ফ্রি ফ্রম ম্যালেরিয়া ফ্রম এত, ঠিক আছে, অথবা ঢাকা ওয়াজ ফ্রি ফ্রম ম্যালেরিয়া ইন বিটুইন, অথবা শুধু বিটুইন। যদি ইন বিটুইন লিখতে স্বাচ্ছন্দ্য বোধ না করো, বিটুইন 1988 টু 1995, তার মানে এর মধ্যে কি হয়ে গেছে, ঢাকা ম্যালেরিয়া মুক্ত হয়ে গেছে। সো এইভাবে করে তোমাদেরকে কি করতে হবে, আলটিমেটলি তোমাকে এই মাঝখানের ব্যাখ্যাটা দিতে হবে। এন্ড লাস্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কনক্লুশন। এখন এই ক্ষেত্রে আমি আবারও একটা কথা বলি যে গ্রাফ চার্টে নিজের কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। আমি কি মনে করি, আমার অবজারভেশন কি, না দেওয়াটাই বেটার। তবে অ্যাজ এ হোল এই গ্রাফ চার্টটার অবজারভেশন তুমি দিতে পারো। আমার কথাটা বুঝছো কি বুঝো নাই, না বুঝলে আমি আবার বলছি, আই এম রিপিটিং মাইসেলফ। কি বললাম? আমি বলেছি গ্রাফ চার্টে তুমি নিজে লিখবা না যে নাও আই ক্যান সে দ্যাট বা নাও উই ক্যান সে দ্যাট। অনেকে বলে আচ্ছা ঠিক আছে আই লিখবো না, উই লিখবো, আই না লিখে উই লিখবো, তাহলে তার প্রবলেম না। আরে ভাই, তোমার নিজেরই তো গ্রাফ চার্ট তুমি ব্যাখ্যা করতেছো, এখানে আই আর উই কি, এখানে আই উই না লেখাটাই বেটার। আমি বললাম না যে খুব বিপদে না পড়লে উই ক্যান সি দ্যাট না লেখাই উচিত। ওকে, তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন কনক্লুশন আসবা, তুমি গ্রাফ চার্টটাকে একটা কি দিবা, একটা কনক্লুশন দিবা, একটা সিঙ্গেল লাইন, একটা থট দিবা, বা সেই থট প্রসেসটা নিজের মতো না। ধরো তুমি ম্যালেরিয়া সম্পর্কে অনেক জানো, তুমি ম্যালেরিয়ার বর্তমান কন্ডিশন সম্পর্কে জানো। ধরো ম্যালেরিয়া বাদ দাও, ডেঙ্গু ফিভার বাংলাদেশে মাঝখানে কমে গেছিল, কিন্তু বিগত 5-6 বছরে করোনার কিছুদিন আগ থেকে 19 সাল থেকে এই সময়টা পর্যন্ত ডেঙ্গু ফিভারের মাত্রা অনেক বাড়ছে। ডেঙ্গু ফিভারের মাত্রা, ডেঙ্গু ফিভারের নাম্বার, কেসেস অনেক বাড়ছে না? তাহলে তুমি তো এগুলো জানো। এখন তুমি যদি মনে করো ডেঙ্গু ফিভারের বাড়ছে কি বাড়ে নাই সেগুলো আমি আমার মন মতো লিখে দিব, তাহলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ লিখতে হবে। গ্রাফের বা চার্টের বা পাই চার্টের বাইরে একটা লাইনও লিখবা না। গ্রাফের বা বারের বা পাই চার্টের বা 1 লাইনার 2 লাইনার গ্রাফের বাইরে এক লাইনও লিখবা না, একটা ওয়ার্ডও লিখবা না। প্রমিস?
প্রমিস নিজের মন মতো লিখবা না। তাহলে দেখো এনে কি লিখছে, এনে লিখছে ইন কনক্লুশন দ্য গ্রাফ শোজ দ্যাট ম্যালেরিয়া ওয়াজ ইনক্রিজিংলি প্রিভ্যালেন্ট আনটিল 1980s when it was eradicated from Dhaka. তার মানে আলটিমেটলি ইনক্রিজিংলি মানে কি প্রতিনিয়ত বাড়তেছিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত 80-র দশক আসলো যখন কিনা এটা ঢাকা থেকে ইরাডিকেট করা হয়েছিল, মানে দূরীভূত করা হয়েছিল। সো এইভাবে করে গ্রাফ চার্টগুলোর অ্যান্সার তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো আমার কথা কি বুঝাইতে পারছি? সো কনক্লুশন ভাইয়া না দিলে কি মার্কস দিবে না? ভাই কনক্লুশন লিখতে পারি না, আমি যদি কনক্লুশন লিখতে গিয়ে বানান ভুল করি, উল্টাপাল্টা লিখে ফেলি, না লিখলেও সমস্যা নেই, তবে একটা লাইন লিখতে হয়, একটা লাইন লিখতে পারলে ভালো, একটা লাইন লিখে দিলা অ্যান্সার, লিখতে পারলে ভালো, খারাপ কিছু না। বুঝতে পারছো? সো কনক্লুশন দিতে পারলে ভালো, না দিতে পারলে যে খুব বেশি ভুল হয়ে যাবে, মার্কস একদম কেটে দিবে তা না, হয়তো একটা মার্কস বেশি পাইতা, কনক্লুশনটা দেখে হয়তো তোমার টিচার খুশি হয়ে 12-র জায়গায় 13 দিত, 13-র জায়গায় 14 দিত, সেখানে হয়তো তোমাকে 1 নাম্বার দিবে না, এরকম হতে পারে। বাট কনক্লুশনের উপর সবকিছু ডিপেন্ড করে না, ট্রাই করলে লেখা যায়। তাহলে এখন আসো গ্রামার আর ভোকাবুলারিটা কি বোঝার চেষ্টা করো। এখানে গ্রামার আর ভোকাবুলারিটা কি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে তাকাও। আমরা ডিরেকশনগুলো বোঝানোর জন্য ভার্ব ইউজ করতে পারি, নাউন ইউজ করতে পারি। আমি আবারও বলতেছি, ডিরেকশনগুলো বোঝানোর জন্য এই সব কিছু তোমরা পেয়ে যাবে, সব লেকচার শিট যা তা আছে সব আমি দিয়ে দিব, যা আছে আমি সব দিয়ে দিব, তুমি শুধু তোমার মনোযোগটা এখানে দাও, তুমি শুধু তোমার মনোযোগটা এখানে দাও। তাহলে এই যে ডিরেকশন কোনোটা কি হবে, এই যে আপওয়ার্ড, আবার কোনোটা হবে কি ডাউনওয়ার্ড, ঠিক আছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড। তাহলে ডিরেকশনের ক্ষেত্রে কি কি ভার্ব তুমি ব্যবহার করতে পারো, ডিরেকশনের ক্ষেত্রে কি কি ভার্ব ব্যবহার করতে পারো, প্রথমেই বলে নিচ্ছি আমরা ক্লাসের মাঝামাঝি সময় বলেছিলাম যে আমরা যখন গ্রাফগুলোকে ব্যাখ্যা করব আমরা দেখব বেশিরভাগের কন্ডিশনই পাস্ট টেন্সে, তার মানে আগেরকার ঘটনা। তাই ব্যাখ্যা করতে গেলে আমাদের অবশ্যই পাস্ট ফর্মটা লাগবে। কি ফর্ম লাগবে? ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে পাস্ট ফর্মটা রেখেই উত্তর করতে হবে, পাস্ট ফর্মটা রেখেই উত্তর করতে হবে। তাই তুমি কিন্তু রাইজেস লিখবা না, তুমি লিখবা রোস্ট, তুমি লিখবা হচ্ছে ইনক্রিজড, তুমি লিখবা ওয়েন্ট আপ, তুমি লিখবা ক্লাইম্বড, তুমি লিখবা বুমড। সো এটার ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? সিচুয়েশনের উপর নির্ভর করে। অর্থাৎ ধরো হালকা একটু বেড়েছে, তুমি সেখানে ইনক্রিজ লিখবা বা ইনক্রিজড লিখবা বা ওয়েন্ট আপ লিখবা। আবার ধরো এরকম ছিল, ঠাস করে বেড়ে গেছে, ঠিক আছে। ইসিজি যারা পরবর্তীতে মেডিকেলে পড়বা, ইসিজি পরে কিভাবে দেখবা যে ইসিজির যে লাইনগুলো থাকে, তো একটা লাইন ঠাস করে বেড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই তুমি বলবা না রোজ বা ওয়েন্ট আপ, এই ক্ষেত্রে তুমি একটু ড্রামাটিক কিছু লিখতে চাইবা, তখন তুমি এই যে বুমড অথবা ক্লাইম্বড এই টাইপের ভার্বগুলো ব্যবহার করতে পারো। বলো, কথা বুঝতে পারছো? তাহলে ভার্বের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, সিচুয়েশন অনুযায়ী ভার্বের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোনো কিছু ডিরেকশন ভার্বে তুমি এইভাবে লিখতে পারো। নাউনের ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? নাউনের ক্ষেত্রে তুমি লিখতে পারো আরাইজ, এই যে তোমার আর্টিকেল, এই যে তোমার নাউন হয়ে গেল, এই যে তোমার আর্টিকেল, এই যে নাউন হয়ে গেল। তুমি গ্রো লিখলা গ্রো এর জায়গায়, কারণ গ্রো হচ্ছে ভার্ব, গ্রো হচ্ছে কি, গ্রো হচ্ছে আলটিমেটলি ভার্ব, গ্রো হচ্ছে একটা কি ভার্ব, ঠিক আছে। ভার্ব গ্রোথ নাউন, অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, আ বুম, তার মানে যেটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে, যেটাকে আমরা ভার্বে বললাম বুমড, সেটাকে আমরা বলি কি বুম, ঠিক আছে। দেয়ার ইজ এ বুম, দেয়ার ওয়াজ আ বুম, তার মানে কি ঠাস করে কিছু একটা বেড়ে গেছে। তার মানে আমরা জানি নাউনের ব্যবহারটা কি, নাউনের ব্যবহারটা হচ্ছে আর্টিকেল প্লাস নাউন। আবারও বলছি, আর্টিকেল প্লাস নাউন। আবার মাঝে মাঝে নাউনকে প্রিমডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, নাউনকে প্রিমডিফাই কে করতে পারে, নাউনকে প্রিমডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে যেহেতু অ্যাডজেক্টিভ প্রিমডিফাই করতে পারে, এই যে দেখো আপওয়ার্ড, অ্যান আপওয়ার্ড ট্রেন্ড অথবা এ শার্প রাইজ, এই যে শার্প শব্দটা, তখন এই শার্প শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বলো বুঝতে পারছো? বলো বোঝা গেছে? দ্রুত বলো কমেন্টে, মনে থাকবে? তাহলে এই যে নাউনগুলা বা এই যে ভার্বগুলা, এদের ব্যবহার তোমাকে করতে হবে। একই শব্দ বারবার লিখবা না, বারবার শুধু লিখবে না ইনক্রিজ 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 বা ওয়েন্ট আপ রোজ না, ডিফারেন্স আনো, একটু পরিবর্তন আনো, একটু ভিন্নতা আনো, দয়া করে একটু ভিন্নতা আনো। কখনো তুমি রোজ লিখবা,
অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। কখনো তুমি ক্লাইম্ড লিখবা যদি সিচুয়েশন অনেক ড্রামাটিক হয়, অনেক বেড়ে গেছে, অথবা বুমড লিখবা, পিকড লিখবা। বুঝছো? ঠিক আছে, মনে থাকবে? আর বেশিক্ষণ ক্লাস হবে না, 10 মিনিট ক্লাস হবে, আর 10 মিনিট ক্লাস হবে। ঠিক একইভাবে কোনো কিছু কি করেছে, নেমে গেছে, নেমে গেছে, তার মানে নেমে গেলে আমরা কি লিখতে পারবো, ফল থেকে ফেল, ফল থেকে ফেল। তারপরে কি, ডেক্লাইন, সব পাস্ট ফর্মে। ডিক্রিজ, ডিপড, ড্রপড, ওয়েন্ট ডাউন, স্লাম্পড, রিডিউসড। এখন ভাই তোমার কি কি মনে রাখা উচিত? তোমার নর্মালি এটা মনেই থাকবে, ওয়েন্ট ডাউন, এটা সবাই বুঝে, এটা সবার মনে থাকে। ড্রপ তো সবার মনে থাকে, ডেক্লাইনটা মোটামুটি সবার মনে থাকে, ডিক্রিজড মনে থাকে। তোমার শুধু মাথায় রাখতে হবে রিডিউসড, এটাও তুমি ইউজ করতে পারো। ডিপড, ডিপ মানে বোঝো, ডোবানো। ওই বলে না ডিপ করছি, মনে করো চা বিস্কুট খাইতে ভালো লাগে, আবারও খাবারের কথা বলতেছি, আমাকে দয়া করে ক্ষমা করবে, খাবারের কথা বলা উচিত না, রেফারেন্স হিসেবে আনতে হলো। তো ডিপ করি না আমরা, ডুবিয়ে ডুবিয়ে খাই, চায়ের ভিতরে বিস্কুট, বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাই, ওই ডিপ করা, একদম ভিতরে চলে যাওয়া, মানে নিচে চলে যাওয়া। সো এই ব্যাকওয়ার্ড ট্রেন্ডটা, বা যেটা হচ্ছে নেমে যাচ্ছে, সেইটা যেটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ফেল, ডেক্লাইন, ডিক্রিজড, ড্রপড, তারপর হচ্ছে রিডিউসড, ওয়েন্ট ডাউন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ড্রপটাই বেশি ইউজ করেছি, নট ব্যাড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আর্টিকেল প্লাস নাউন, এ ফল, আ ডেক্লাইন, আ ডিক্রিজ, আ ড্রপ, আ স্লাম্প, আ রিডাকশন, রিডাকশন। তাহলে এই হচ্ছে নাউনের ক্ষেত্রে। ওই যে দেয়ার ওয়াজ এ হিউজ ফল, কথাটা বুঝছো, দেয়ার ওয়াজ আ হিউজ ফল ইন দ্য মার্কেট শেয়ার, বা ইন দ্য শেয়ার মার্কেট। তো তুমি এইভাবে করে জিনিসগুলো লিখতে পারবা। অথবা ধরো, অথবা ধরো, লেট মি টেল ইউ, ধরো আমি একটু হিউজ ফল তোমাকে একটু দেখাই, হিউজ ফল, আর এখানে তো ফল নাই, শুধু বলে বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো, এইখান থেকে ধরো, এটা একটা হিউজ ফল। সবাই একটু তাকাও, সবাই একটু তাকাও, সবাই একটু তাকাও। এখানে বলছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য পপুলেশন গ্রোথ, দ্য পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ। অর্থাৎ প্রতি বছরে বছরে পপুলেশন কেমন বাড়ছে 2005 থেকে 2012 পর্যন্ত। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ারলি এখানে দেখতে পারবো, সেটা কি, 2008 সালে এটা ছিল 2.02, 2.02। এখানে একটা কি হয়েছে, এখানে একটা কি হয়েছে বলো, এটা একটা শার্প ফল হয়েছে না, এটা একটা হিউজ ফল হয়েছে না, আমরা লিখতে পারবো না? বলো, আমার কথা কি বুঝতেছো? তাহলে আমি যখন এইটার ব্যাখ্যা দিব, 2.02 থেকে 1.29, এটা যখন পড়তেছে, তখন আমি কি লিখতে পারবো, আর শার্প ফল, বা একটা হিউজ ফল, বা ক্লিয়ার ডেক্লাইন, ক্লিয়ার রিডাকশন। সো এইভাবে করে তোমার সেন্টেন্সে কি আসবে, মাধুর্য আসবে, এইভাবে করে সেন্টেন্সে তোমার সৌন্দর্য আসবে। বুঝতে পারছো? সেম জিনিস দেখো, এখানে আমরা তাই করেছি, এখানে আমরা তাই করেছি, একটু খেয়াল করো। এই যে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, উই ফাইন্ড আ সিগনিফিক্যান্ট চেঞ্জ। আমরা যদি কোনো জায়গায় বাধ্য হই উই মানে ইউজ করতে, যে আমরা এটা দেখেছি বা এটা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি উই ইউজ করব। আমরা অবশ্যই ফার্স্ট পারসন আই বা ইউ এগুলো ইউজ করবো না, সেকেন্ড পারসন ইউ এগুলো ইউজ করবো না। আমরা শুধুমাত্র ফার্স্ট পারসন উই, অর্থাৎ আমরা যেটা প্লুরাল, সেটাকে আমরা ইউজ করব। ফার্স্ট পারসন যেটা প্লুরাল নাম্বারে আছে উই, সেটা ইউজ করব। তাহলে উই ফাইন্ড আ সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য গ্রোথ রেট অফ পপুলেশন ইন 2009। কত সুন্দর করে লিখছে, আগেই কিন্তু নাম্বারটা বলে নাই, এক লাইনে তড়ি ঘড়ি করে নাম্বারটা বলে নাই, একটু সৌন্দর্য তৈরি করছে যে উই ফাইন্ড আ সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য গ্রোথ রেট অফ পপুলেশন 2009। ইট রিডিউস টু, দেখো এই যে রিডিউসড তোমার ভার্ব। এখন তুমি বলো ভাই আমি রিডিউস লিখবো না, আমি কি লিখবো, আমি লিখবো ড্রপড, আমি লিখবো কি ড্রপড, আমি লিখবো ডেক্লাইনড, আমি লিখবো স্লাম্পড। ভাই তোমার যা ভাল লাগে তুমি লেখো, বানান ভুল করো না, তোমার যা ভাল লাগে তুমি লিখো, বানান ভুল করো না। বলো, কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে প্রত্যেকটার কিন্তু আমরা দেখতেছি, এবং এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেনের রেফারেন্স, এবং বোর্ড কোয়েশ্চেনের রেফারেন্স পড়লেই হয়। তোমরা বিলিভ করবা কি করবা না, এটা গত বছরের আমি দিছিলাম, এই জিনিসটা গত বছরের 23 ব্যাচের জন্য দিছিলাম। দেখো তো এই টাইপের একটা কোয়েশ্চেন আসছে না 23 ব্যাচে ঢাকা বোর্ডে, ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে কি এই টাইপের একটা কোশ্চেন আসছে না? তাহলে আমি বারবার তোমাদেরকে যেটা বলি, এই প্র্যাকটিস শিটটা মোর দেন এনাফ,
এই প্র্যাকটিস শিটটা ভালো করে পড়লে কোয়েশ্চেনের ধরন অনুযায়ী তুমি পেয়ে যাবা। হুবহু কোয়েশ্চেনের নিশ্চয়তা দিতে পারবো না, কারণ আমার দিয়ে তো আর কোয়েশ্চেন করে না। আমার দিয়ে কোয়েশ্চেন করলে আমি একটু এদিক ওদিক করে বুঝাইতাম তোমাদেরকে, এইভাবে আসতে পারে ওইভাবে আসতে পারে। তবে তুমি যদি এই টাইপের কোয়েশ্চেনগুলো পড়ে যাও, এখানে যে 20-30টা দেওয়া আছে এগুলো একটু চোখ বলে দেখে যাও, একটু মানে পাতা উল্টায় উল্টায় উপন্যাস পড়ার মতো একটু দেখে যাও, তাইলে তোমার পড়া হয়ে যায়। দেখো এই টাইপেরই একটা কোয়েশ্চেন 2টা বোর্ডে আসছে, হুবহু না আসলেও কাছাকাছি একই টাইপের, কথাটা বুঝতে পারতেছো? এবং দেখো কোয়েশ্চেনের টপিকও একই, লুক এট দ্য চার্ট বিলো। সো আমি কেন বলতেছি এগুলো আমি কিন্তু তৈরি করি নাই, এগুলো বিগত বছরের গোয়েট কোয়েশ্চেনেই ছিল, আমরা জাস্ট এখানে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোমাদেরকে, যাতে করে তুমি পড়তে পারো। ঠিক আছে, সো পড়ো, বোঝো, নাম্বার পাও। তারপরে দেখো যেই জায়গায় তুমি দেখবা কোনো গ্রোথ নাই, এই যে লেভেল হয়ে আছে, লেভেলে নাই, লেভেল হয়ে আছে, এই যে এরকম হয়ে থাকে, আমি বললাম অপরিবর্তনশীল। এই ক্ষেত্রে তোমাদেরকে এই কয়টা জিনিস শিখতে হবে। কি? লেভেলড আউট, ডিড নট চেঞ্জ, রিমেইনড স্টেবল বা রিমেইনড আনচেঞ্জড, রিমেইনড স্টেডি, স্টেড কনস্ট্যান্ট, ধ্রুব থাকা, মেনটেইন দ্য সেম লেভেল। পারবা না এই কয়টা মনে রাখতে? তাহলে কোনো জায়গায় যদি এই দাগটা দেখো, এই দাগটা যদি কোনো জায়গায় দেখো, কোনো গ্রাফে, কোনো ওয়ান লাইনারে, ডাবল লাইনারে, তখন কি তুমি এই জিনিসটা লিখতে পারবা না? আমাকে একটু বলো, লিখতে পারবা কিনা? দ্রুত বলো। হ্যাঁ, শেষ করে দিচ্ছি, একটু পরে শেষ করে দিব, বলেছিলাম 10 মিনিটে শেষ করবো। পিকড আপ, হ্যাঁ পিকড আপও দেওয়া যায়, পিকড আপ দেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। ঠিক আছে, 2009 সালে দেশে কিছু হয়েছিল কিনা? হ্যাঁ, 2009 সালে সরকার চেঞ্জ হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার আসছিল, তত্ত্বাবধায়ক সরকার থেকে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার চলে আসছিল। ওই সময় আর্মিদের একটা 6 মাস না 1 বছরের মতো একটা শাসন মানে কাল গেছে। সেই সময়টায় অনেক ঘটনা আছে, তুমি দেখে নিও। এখন যেটা আছে এটা বোঝার চেষ্টা করো। তাহলে লেভেলড আউট, ডিড নট চেঞ্জ, এটা তো লিখতে পারবো। রিমেইনড স্টেবল, আবার অনেকে কিন্তু রিমেইনড আনস্টেবল লেখে। ভাই আনস্টেবল কি? এরকম 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 থাকলে আনস্টেবল বলা যায়, এইটা হচ্ছে আনস্টেবল। ভাই এখন তুমি যদি রিমেইনড স্টেবলের জায়গায় ভুলে রিমেইনড আনস্টেবল লেখো, মার্কস কিন্তু পাবা না। সো বি ভেরি কেয়ারফুল, ওকে, বি ভেরি কেয়ারফুল। তাহলে কি? লেভেলিং আউট, নো চেঞ্জ, দেয়ার ওয়াজ নো চেঞ্জ। ঠিক আছে, দেয়ার ওয়াজ নো সিগনিফিক্যান্ট চেঞ্জ, দেয়ার ওয়াজ নো হিউজ চেঞ্জ, এই টাইপের তুমি লিখতে পারো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি? এই যে উঠানামা করা, বারবার উঠানামা করতেছে। ঠিক আছে, তার মানে সেই ক্ষেত্রে কি আছে? 4টা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাসের। দেখো, ফ্ল্যাকচুয়েটেড অ্যারাউন্ড, ফ্ল্যাকচুয়েটেড মানে এই যে উঠানামা করা, অর্থাৎ বাড়তেছে উঠতেছে, উঠতেছে বাড়তেছে কমতেছে, এরকম করতেছে, এইটাকে আমরা বলতেছি ফ্ল্যাকচুয়েশন। এটাকে কি বলতেছি? ফ্ল্যাকচুয়েশন। ঠিক আছে, ওঠানামা করতেছে। যেমন ধরো জ্বর হলে কি হয়, অনেক ক্ষেত্রে জ্বর 102 ডিগ্রি 3 ডিগ্রি উঠে, আবার শরীরের তাপমাত্রা 98, আবার একটু পরে 100 ডিগ্রি, আবার 102-3 ডিগ্রি, আবার কমে যায়। এই যে উঠা নামা নামা ওঠা, এই যে জিনিসটা, এটাকে আমরা ইংলিশে কি বলতেছি? ফ্ল্যাকচুয়েট, ভার্ব হিসেবে ফ্ল্যাকচুয়েট, আর নাউন হিসেবে ফ্ল্যাকচুয়েশন। এরপরে কি আছে? পিকড অ্যাট, ওই যে যেটা বললাম সর্বোচ্চ, একটু আগে দেখেছি যে সর্বোচ্চ চূড়া এইখানে গেছে, তারপরে রিমেইনড স্টেবল, তারপরে একটু 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 করে নামতেছে। তাহলে এই হচ্ছে ঘটনাটা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই যে রিমেইনড স্টেডি, রিমেইনড স্টেবল, আর এটা হচ্ছে কি? পিক। এই অংশটা হচ্ছে কি? পিকড অ্যাট। আচ্ছা, তারপর বলছে প্ল্যাটিউড অ্যাট, নির্দিষ্ট একটা বৃদ্ধির পর স্থির থাকা। এই যে এটাকে প্ল্যাটিউড অ্যাটও বলতে পারো। অর্থাৎ এই শব্দটা অনেক কঠিন, এই জন্যই আমরা বলি যে রিমেইনড স্টেডি বা রিমেইন স্টেবল এগুলো লিখতে, কারণ প্ল্যাটিউড বানান তুমি ভুল করতে পারো, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, স্টুডেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট মানে বৃদ্ধির পর স্থির থাকা, একই জিনিস। এই যে এই জিনিসটা, তার মানে কোনো জায়গায় যে জিনিসটা থেমে আছে সেটাকে আমরা এই স্টুডেন্ট বা মেনটেইন দ্য সেম লেভেল এগুলো লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এছাড়া ডিসক্রাইব দ্য ডিগ্রি অফ চেঞ্জ, কতটুক হয়েছে। দেখো আমি একটু আগে তোমাদেরকে বলছি কিছু অ্যাডজেক্টিভ আর কিছু অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন ধরো দেয়ার হ্যাজ বিন আ স্লাইট চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ ডলার, ডলারের যে ভ্যালুটা আছে সেটা একটু হালকা পরিবর্তন হয়েছে, স্লাইট চেঞ্জ। যেমন ধরো আমি সেদিন ডলার মানে করবো, এক্সচেঞ্জ করবো, মানে টাকা থেকে ডলারে নিব, তো ভদ্রলোক কল দিয়েছি তাকে, সে আমার বলতেছে ভাই আজকে ডলারের রেট সেই কমছে। আমি বললাম কেমন কমছে? ভাই আজকে তো 122.60 টাকা। তা আমি বললাম ভাই কেমন কমলো? আমি তো 1 সপ্তাহ আগেই দেখলাম 123 টাকা, তো 40 পয়সায় কি আর কেমন কমছে? বলা ভাই এটাই তো অনেক। তো বুঝতেই পারতেছো
কত অনেক, স্লাইট সামান্য, সামান্যরে সে অনেক বানাইছে। যাই হোক, জোকস অ্যাপার্ট। সো এই যে স্লাইট চেঞ্জ, এইটাকে আমরা কি করতেছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে। কিভাবে? এই যে আমার আর্টিকেল, এই যে আমার অ্যাডজেক্টিভ, এই যে আমার নাউন। আবার দ্য ভ্যালু অফ ডলার হ্যাজ চেঞ্জড স্লাইটলি, এই যে ভার্ভকে পোস্ট মডিফাই করতেছে, অর্থাৎ ডলারের ভ্যালুটা স্লাইটলি চেঞ্জড হয়েছে। সো লেখার ধরন তুমি যে কোনো ভাবে লিখতে পারো, তুমি এই স্টাইলেও লিখতে পারো, তুমি এই স্টাইলেও লিখতে পারো। শুধু এই অ্যাডজেক্টিভ গুলো একটু দেখবা, এই অ্যাডভার্ব গুলো দেখবা। তাহলে ড্রামাটিক, ড্রামাটিক্যালি, শার্প, sharply, huge, hugely, enormous, enormously, steep, steeply, substantial, substantially। এই দুইটা খুব কম ব্যবহার করা হয়, steep change বা সিগনিফিক্যান্ট বা সাবস্টেন্সিয়াল। সো তুমি সেই ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ইউজ করতে পারো সাবস্টেন্সিয়ালের জায়গায়, কারণ অনেক সময় সাবস্টেন্সিয়াল লিখতে গেলে বানান ভুল হতেও পারে, বলা যায় না। সাবস্টেন্সিয়াল লিখতে গিয়ে তুমি TEN লিখলা, ধরো অনেকে TAN না লিখে TN লিখলা, বানান ভুল হলো, সেই ক্ষেত্রে সিগনিফিক্যান্ট বানানটা সহজ, তো তুমি সেটা লিখে দিলা। একইভাবে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, র্যাপিড, র্যাপিডলি, কুইক, কুইকলি, সাডেন, সাডেনলি, গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়ালি। একটা না ধীরে ধীরে হয়, অল্প অল্প করে হয়। একটা গান আছে, ধীরে ধীরে মেরে জিন্দেগি মে আনা, তো এরকম ধীরে ধীরে যেটা বাড়ে, যেটা হচ্ছে বাড়তে থাকে, সেটাকে তুমি কি বলবা? গ্র্যাজুয়াল চেঞ্জ, বা ইট ইজ চেঞ্জিং গ্র্যাজুয়ালি, বা ইট হ্যাজ চেঞ্জড গ্র্যাজুয়ালি। বুঝতে পারছো? তাহলে এইগুলোর বাইরে আল্লাহর রাস্তায় আর কিছু লিখতে হয় না তোমার, এগুলোর বাইরে আর কিছু লিখতে হয় না। হ্যাঁ, এই যে আর কিছু আছে, মডারেট, মডারেটলি, স্লো, স্লোলি, স্লাইড, স্লাইডলি, একটু আগেই বললাম। হ্যাঁ, এর বাইরে আর কিছু লিখতে হয় না, এর বাইরে আর কিছু লিখতে হয় না। আর এই যে সঠিক পরিমাণ তথ্য প্রকাশের জন্য জাস্ট এই জিনিসগুলো একবার দেখে রাখো। সেগুলো কি? জাস্ট আন্ডার, জাস্ট ওভার মানে একটু বেশি, ওয়েল ওভার অনেক বেশি, ওয়েল আন্ডার অনেক কম, নিয়ারলি। দেখো ভাইয়া একটু আগে ইউজ করছি, ভাইয়া একটু আগে ইউজ করছে নিয়ারলি। এটাকে মুখস্থ করে আসছি না, এটা আমাদের টেন্ডেন্সি, আমাদের যে ব্রেইন অলরেডি স্টোর করে রাখে। হ্যাঁ, ওই স্টোর থেকে এটা চলে আসছে, স্টোরেজ থেকে চলে আসছে। অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাবাউট, এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারো। সো দিন শেষে এই হচ্ছে কথা ভাইয়া। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে এগুলো একটু রিভিশন দিতে হবে। এই স্লাইডটা থেকে তুমি হচ্ছে এই জিনিসগুলো একটু পড়বা, এটা আমি অ্যাড করে দিব। এখান থেকে তুমি হচ্ছে কি করবা? তুমি হচ্ছে বিগত বছরের 23 সালে যে কোয়েশ্চেনগুলো আসছে, এই কোয়েশ্চেনগুলো দেখবা। দেখো 23 সালে হচ্ছে ধরো তোমার বরিশাল বোর্ডে কি প্রশ্ন আসছে, বরিশাল বোর্ডে এই প্রশ্নটা আসছে। দেখো তাকাও, এই যে পাই চার্ট, বরিশাল বোর্ডে পাই চার্ট আসছে। তার মানে মোটামুটি ভাবে আমরা বলতেই পারি যে গ্রাফ চার্টের যে কোয়েশ্চেনটা, সেখানে বার চার্ট, পাই চার্ট, ওয়ান লাইনার, এই টাইপের কোয়েশ্চেনই আসে। ঠিক আছে? তো সব কিছু তোমাদের হাতের কাছে দেওয়া আছে, সিস্টেমগুলো আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে? এই যে দেখো, এই যে আবারও মানে বার চার্ট। সো একই টাইপের জিনিস ঘুরে ফিরে, একই টাইপের জিনিস ঘুরে ফিরে আসতেছে। তুমি যদি জাস্ট একটু মনোযোগ দাও, এই যে দেখো পাই চার্ট, তুমি যদি একটু মনোযোগ দাও তাহলেই তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। এইখানে 15 থেকে 12, 13, 14 পাওয়া কঠিন কিছু না। জাস্ট দুইটা জিনিস মেনটেন করতে হবে, অতিরিক্ত লেখা যাবে না, নিজের অবজারভেশন দেওয়া যাবে না, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ চার্ট, পাই চার্ট যাই আছে লিখতে হবে, এর বাইরে কোনো তথ্য দেওয়া যাবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। ঠিক আছে? সিলি মিস্টেক করা যাবে না, যেখানে এ হয় সেখানে এন দেওয়া যাবে না, যেখানে এন হয় সেখানে এ দেওয়া যাবে না, যেখানে অ্যাডজেক্টিভ হয় সেখানে অ্যাডভার্ব দেওয়া যাবে না, যেখানে অ্যাডভার্ব হয় সেখানে অ্যাডজেক্টিভ দেওয়া যাবে না। এই ছোট ছোট জিনিসগুলো তুমি যদি করতে পারো, ঠিক রাখতে পারো, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমার মনে হয় এই গ্রাফ চার্ট লিখতে গেলে তুমি যদি প্র্যাকটিস করো আজকের ক্লাসের পরে, তুমি জাস্ট এই প্র্যাকটিস শিটটা একটু ফলো করো, এই প্র্যাকটিস শিটটা যদি একটু পড়ো, তাহলে তোমার আর খুব বেশি একটা প্রবলেম হবে না। অ্যান্ড তুমি খুব ভালোভাবে লিখতে পারবা, তুমি খুব ভালোভাবে লিখতে পারবা। ঠিক আছে? ওকে, পারফেক্ট। হ্যাঁ, বানান ভুল যায়, এটা একটা প্রবলেম, কিচ্ছু করার নেই, বানান ভুল যায়। ঠিক আছে? প্র্যাকটিস শিটটা আপলোড করে দিছি 2 মাস আগে, তুমি জানো না, তাই আবারও জিজ্ঞাসা করলা। লাস্ট ক্লাসও আপলোড করে দিছি, প্রতিদিনই, মানে যখন আমি ক্লাস নেই প্রতি ক্লাসে আমি আপলোড করে দিই। ঠিক আছে বাবা? বুঝতে পারছো? সো আবারও বলতেছি, A+ পাওয়াটা লক্ষ্য, কারণ A+ পেলে
তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায় তুমি হচ্ছে তোমার গ্রেডের যে জিপিএ এর মানটা সেখানে তুমি একটু হলেও এগিয়ে থাকবা, পরবর্তীতে আফসোস থাকবে না হয়। এই জন্য ইংলিশে A+ নিশ্চিত করাটা তোমার জন্য জরুরি। তুমি সেভাবেই প্র্যাকটিস করবা, সেভাবেই পড়বা, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমাদের সময় শুরু হয়ে গেছে অলরেডি, আমাদেরকে ক্লাসটা অফ করে দিতে হবে। যদি কারো কোয়েশ্চেন থাকে অ্যাজ এ হোল, পাই চার্ট বা গ্রাফ মানে গ্রাফ চার্ট নিয়ে বা বার চার্ট নিয়ে করতে পারো, আমি উত্তর দিয়ে চলে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? ভাইয়া একটা পেজে শুধু প্রশ্ন দিলে ভালো হতো, একটা পেজে শুধু প্রশ্ন দিলে ভালো হতো বলতে ভাই ওইটা ব্যাপার না, একটা পার্টিকুলার সাইটেই রাখা আছে সব, ঠিক আছে? এই 3টা চার্টের যে কোনো একটা ফলো করলেই হবে, ওইটা ফলো করলে বেটার হয়। এখানেও আছে, এখানেও বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, এই যে দেখো, এই যে এখানেও বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে। সো তোমরা যে কোনো একটা ফলো করলে হবে। কারো কোনো কোয়েশ্চেন, স্টোরিয়ার ক্লাস কবে নিয়ে নিব আমি, স্টোরিয়ার ক্লাসও টেনশন নিও না, স্টোরিয়ার ক্লাসও আলাদা করে আমি নিয়ে নিব, ঠিক আছে? ইংলিশ প্যাসেজের ক্লাস হবে কিনা, অবশ্যই হবে। ঈদের পরে ইংলিশ প্যাসেজের ক্লাস হবে, ঈদের পরে ইংলিশের প্যাসেজের ক্লাস হবে। আমরা অলরেডি কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, এমসিকিউর উত্তর করতে হয়, হ্যাঁ, ফ্লো চার্ট, তারপরে হচ্ছে প্রথম দিকের ক্লাসে ইনফরমেশন ট্রান্সফার, এগুলো আমরা বুঝিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখন আমরা ঈদের পরে প্যাসেজের ক্লাসগুলো করব। প্যাসেজের ক্লাসের সাথে বাকি যে টপিকগুলো আছে যেমন রিঅ্যারেঞ্জিং, স্টোরি রাইটিং, এই 2টা টপিকেরও আমরা ক্লাস করব, ঠিক আছে? আমরা রিঅ্যারেঞ্জিং, স্টোরি রাইটিং এদের উপরেও ক্লাস করব, কিভাবে এদের অ্যান্সার করা যায়, এদের অ্যান্সার করতে গেলে কোথায় কোথায় প্রবলেম হয়, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তাছাড়া যে প্যাসেজগুলো আছে আমাদের, আমরা হচ্ছে সিরিয়ালি সেই প্যাসেজগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন, আর কারো কোনো কোয়েশ্চেন? কমন কখনোই পড়বে না, কমন পড়াটা ভাগ্যের ব্যাপার, লাক। আর আমরা এখানে আজকে এটাই বুঝাইছি যে কোয়েশ্চেন যেমনই হোক না কেন তুমি কিভাবে উত্তর লিখবা। আমরা কিন্তু আজকের ক্লাসে এটা বুঝি নেই যে এগুলোর ভিতর থেকে কমন পড়তে পারে। সো আশা করি তুমি ক্লাসটা আবার দেখবা, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে? ওকে ভাইয়া, ইংলিশ প্যাসেজের ভোকাবুলারির পিডিএফ গুলো কই? সব দেওয়া আছে। এই আমাকে বলো, একজন বলো, শেষ কোয়েশ্চেন, চলে যাব, শেষ কোয়েশ্চেন। তোমাদের ইংলিশ ভোকাবুলারির পিডিএফ এগুলো সব আমি দিয়ে দিছি না? সব কিছু দেওয়া আছে না? তোমাদের এখন পর্যন্ত কোনো পিডিএফ দেওয়া কি বাকি আছে আমাকে বলো? সিন প্যাসেজের প্র্যাকটিস শিট, তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইদাউট ক্লুজের প্র্যাকটিস শিট, রাইটিং পার্টের প্র্যাকটিস শিট, কোনো কিছু দেওয়া বাকি আছে? বাকি কিন্তু নেই। তাহলে তুমি যদি এখন এটা খুঁজে না নাও, এটা তোমার ব্যর্থতা, প্লিজ খুঁজে নাও, ঠিক আছে? আর এই প্র্যাকটিস শিটগুলোই হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য ঈদের সালামি, এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যদিও আর হয়তো দেখা হবে না ক্লাসে ঈদের আগে, ঈদের পরে দেখা হবে। সো সবাই খুশি থাকো, আনন্দ করো, ঈদ উদযাপন করো। এটা উদযাপনের জন্য আমরা যারা মুসলিম আছি, তো আমরা এটাকে উদযাপন করি, আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি, সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি দোয়া করি, প্রার্থনা করি, কারণ সময় আর খুব বেশি নাই। খুব শীঘ্রই আমাদেরকে এইচএসসি এক্সামে বসতে হবে। সো আমি আমার সৃষ্টিকর্তার কাছে, আমার আল্লাহর কাছে আমি দোয়া করবো যেন আল্লাহ আমি যেন সুন্দরভাবে সুস্থভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য কি করতে পারি, সে অবস্থায় যেতে পারি, এবং তার আগে যেন আমি অ্যাটলিস্ট আমার লেভেলে প্রিপারেশনটা নিয়ে, রিভিশনটা নিয়ে পরীক্ষার হলে বসতে পারি। সো এটাই আমি মনে করি তোমাদের সবার সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে দোয়া করা উচিত। অ্যান্ড আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য। অনেক আনন্দ করো, সবার সাথে কথা বলো, সবার সাথে দেখা করো, কোলাকুলি করো, ঠিক আছে? এবং খুশির বার্তা ছড়িয়ে দাও, বেশি বেশি সবার জন্য দোয়া করবে। ভালো থেকো, খেয়াল রেখো, টেক কেয়ার, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ইয়েস, ঈদ খেতে থাকো, ঈদ মুবারক, আল্লাহ হাফেজ। ভাইয়া আপনার বিয়ে হয়েছে কি? 5 বছর আগে বিয়ে হয়ে গেছে ভাইয়া, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমিও বিয়ে করে ফেলবা যখন তোমার বয়স হয়ে যাবে। টেক কেয়ার, ওকে, আল্লাহ হাফেজ।